লেকচার শিটগুলো গ্রুপে দেয়া হয়েছে। যদি কেউ না পান তাহলে বলবেন। আর আমার সাথে যারা ফেসবুক গ্রুপে আছেন, জুমে না, ফেসবুক গ্রুপে যারা আছেন তারা একটু সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা ছোট্ট করে একটু জানান। সাউন্ড এবং ভিডিও আপনারা পাচ্ছেন কিনা সবকিছু ওকে আছে কিনা একটু জানান। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দুটো প্ল্যাটফর্মই ওকে আছে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে পারি। গত ক্লাসে আমরা যারা ফেসবুকে আছেন তারা তো প্রথম দিকে আমরা কি বলেছি সেগুলো শুনেননি। গত ক্লাসে আমরা ডিটারমিনার আলোচনা করতে গিয়ে শেষের দিকে আমরা আর্টিকেল নিয়ে ভালো করে আলোচনা করেছি। এরপর আমরা দুই তিনটি ডিটারমিনার নিয়ে আলোচনা করেছি। এর বাইরে আরো কিছু না, অনেকগুলো আইটেম রয়ে গিয়েছে যেগুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। ছোট্ট একটি সেশন নেব, তাহলে আমাদের ডিটারমিনারটি শেষ হয়ে যাবে। আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউনের শুরু থেকে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা যেতে পারবো, যদিও এই জিনিসগুলো আমাদের সবারই জানা। সবাই একটু ভিডিও অফ করে নেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভিডিওগুলো একটু অফ করে নেন এবং নিজ থেকেই আপনাদের অডিওগুলো অফ করে নেন, ভিডিও অফ করে নেন সবাই। তাহলে আচ্ছা, সবাইকে তো বললাম আমার ভিডিও তো অফ করিনি। এনিওয়ে, সমস্যা নেই, আমি স্লাইড শেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে অটোমেটিক ভিডিও ছোট হয়ে যাবে। আমরা স্লাইডে চলে যাই। এখন একটু বলুন তো আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন কিনা? সবাই স্লাইড দেখতে পাচ্ছেন কিনা একটু বলুন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আর এই টপিকগুলো যেহেতু একদম বেসিকের সাথে কানেক্টেড, ইংলিশ গ্রামারের, ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিকের সাথে কানেক্টেড, এজন্য প্রত্যেকটি টপিক কিন্তু ভালো করে অ্যাটেনশন দিয়ে করতে হবে এবং এই জিনিসগুলো নিজের লাইফের সাথে একটু মিলিয়ে নিতে হবে। আমরা কিভাবে ব্যবহার করি, কখন ব্যবহার করি, কোন সিচুয়েশনে ব্যবহার করি, এগুলো মুখস্থ করবেন না, মুখস্থ থেকে বের হয়ে আসতে হবে। নাউন নিয়ে আমরা আলোচনা করেছি, একটু গুছানো আলোচনা বলতে গেলে আমরা করেছি। আর এরপরে ডিটারমিনার নিয়ে, আর্টিকেল নিয়ে কিন্তু আমরা নরমালি ট্রেডিশনালি আমরা যেভাবে আর্টিকেল পড়েছি ওইভাবে কিন্তু আমরা আর্টিকেল পড়িনি। আমরা আর্টিকেল একটু, অর্থাৎ যেভাবে আমরা বুঝতে পারি ওই আর্টিকেল গুলো পড়েছি। যারা ক্লাস করেনি অবশ্যই গ্রুপে সবগুলো ভিডিও এখনো আছে, দেখে নেবেন। তবে তাতে একটি সমস্যা হচ্ছে কি, দেখা যাচ্ছে গ্রুপে ভিডিওটি আমি আনলিমিটেড টাইম রেখে দেওয়ার কারণে যার যার সুবিধা মতো সময় দেখছেন, তাতে কিন্তু ওই যে একটি লেকচার আপনি হয়তো আর রেখে দিচ্ছেন পরে দেখবো বলে, কিন্তু তাতে মিস হচ্ছে এবং সেগুলো কভার করছেন না। এজন্য তাতে আপনার জন্যই সমস্যাটি হচ্ছে। আমি হয়তো আর ভিডিওটি রেখে দিচ্ছি, আমার তাতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আপনারই সমস্যা হচ্ছে। তাই সম্ভবত আমরা ভিডিওটি একটি নির্দিষ্ট, যেটি আগে বলেছিলাম, একটি নির্দিষ্ট সময়ের পরেই কিন্তু ডিলিট করে দেব, আর দেব না এই ভিডিওগুলো। আচ্ছা, তাহলে চলুন আমরা সরাসরি প্রোনাউনের আলোচনাতে চলে যাই। প্রোনাউন যেভাবে সহজে মনে হয় যে এটি নাউনের পরিবর্তে বসে, আসলে তার ব্যবহারে কিছুটা ঝামেলা আছে এবং এই সমস্যাগুলো আমরা ফেস করি। যেমন দেখুন এখানে সংজ্ঞাতে আমরা যা জানি, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ এ নাউন, অর্থাৎ যে জায়গাতে নাউন বসে সেই জায়গা থেকে নাউনকে তুলে দেয়, সে সরিয়ে দিয়ে ওই জায়গাতে বসে। অর্থাৎ সে নাউনকে সাথে নিয়ে বসে না, নাউনের পাশাপাশি সে বসে না। নাউন যে জায়গাতে বসবে তাকে ওই জায়গা থেকে তুলে দিয়ে সে বসবে। কেন নাউনকে তুলে দিতে হবে? ওখানে নাউন রাখলে সমস্যাটি কি? আসুন আমরা একটু দেখে নেই কয়েকটি এক্সাম্পলে। একটি এক্সাম্পল দেখি। সারা হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন। সারা announced that সারা wants to go to fashion school.
আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন তো, এখানে আমরা দুটো সেন্টেন্স লিখেছি এবং দুটো সেন্টেন্সে ৩টি জায়গাতে আমরা সারাহ ইউজ করেছি। মাত্র ৩টি জায়গাতে। সারাহ হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন। সারাহ অ্যানাউন্সড দ্যাট সারাহ ওয়ান্টস টু গো টু ফ্যাশন স্কুল। খুব অড মনে হচ্ছে না? শুনতে অড শোনাচ্ছে না? এটি রিপিট হচ্ছে না? বিরক্তিকর মনে হচ্ছে না? অবশ্যই মনে হচ্ছে। একটি নাউনকে যদি আপনি বারবার ইউজ করেন তাহলে সেই নাউনটি আপনি যখনই শুনবেন আপনার কানে সেটি হচ্ছে বিরক্তির সৃষ্টি করবে। শুনতে অড শোনাবে। এজন্য বারবার নাউন ইউজ করা হয় না। তার পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয়। এখানে দেখুন আরেকটি এক্সাম্পল। সারা হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন। ধরুন সারা আপনার বোন। সারা আপনার বোন। আপনি বললেন যে হচ্ছে প্রথমে নাম বললেন, সারা হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন। এরপরে এসে বলছেন, মাই সিস্টার অ্যানাউন্সড দ্যাট সারা ওয়ান্টস টু গো টু ফ্যাশন স্কুল। আপনি এখানে প্রথমে লিখেছেন সারা, পরে এসে সারাতকে তুলে দিয়ে আপনি আরেকটি নাউন দিয়ে আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন যে সারা না দিয়ে, সে যেহেতু আমার বোন তাই আমি কি দিলাম, মাই সিস্টার দিলাম। মাই সিস্টার অ্যানাউন্সড দ্যাট সারা ওয়ান্টস টু গো টু ফ্যাশন স্কুল। আপনার কাছে মনে হতে পারে যে একটি নাউনকে তুলে দিয়ে ভিন্ন আরেকটি নাউন বসিয়ে দিলাম, যেহেতু সারা এবং আমার বোন একই পার্সন আমি বসিয়ে দিলাম তাকে এই জায়গাতে, তাহলে মনে হয় সেন্টেন্সটি কারেক্ট হয়ে গেল? না, নতুন আরেকটি সমস্যার সৃষ্টি করলো। কিভাবে? প্রথমে হচ্ছে সারা হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন। সারা সবসময় সে ফ্যাশন ভালোবাসতো। মাই সিস্টার অ্যানাউন্সড দ্যাট, আমার বোন ঘোষণা করলো বা জানালো যে সারা ওয়ান্টস টু গো টু ফ্যাশন স্কুল। এখানে মাই সিস্টার বসার কারণে মনে হচ্ছে আসলে মাই সিস্টার সারা না, সে অন্য কোন একজন। আমার বোন অন্য আরেকটি নাউন, অন্য আরেকজন পার্সন। অর্থাৎ আপনি অন্য কোনো নাউনকে দিয়েও সেটিকে রিপ্লেস করতে পারবেন না। যদি বসান তাহলে মনে হবে সেটি অন্য আরেকজন পার্সনকে মিন করে। তাই নাউনকে দিয়ে রিপ্লেস করা যায় না, তাতে ঝামেলার সৃষ্টি হয়। বারবার নাউন ইউজ করা যায় না, কারণ সেটি শুনতে শ্রুতিকটু মনে হয়, শুনতে অড শোনায়, রিপিটেটিভ মনে হয়। এজন্য নাউনের পরিবর্তে কি করতে হবে, সেই নাউনের সাথে এগ্রি করে সেরকম একটি প্রোনাউনকে বসিয়ে দিতে হবে। কিভাবে এগ্রি করে, কোন জায়গাতে এগ্রি করে, সেই বিষয়টি আমরা একদম শেষে আলোচনা করব। খুব সহজ করে আমরা দুটো স্লাইডে আলোচনা করে ফেলবো সেই জিনিসটি, এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা শেষে রেখেছি, যাতে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যারা থাকেন তারা যাতে এই দরকারি জিনিসগুলো পান। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এভাবে বারবার নাউন না দিয়ে ইউ ক্যান ইউজ দ্য প্রোনাউন্স শি অ্যান্ড হার টু রেফার টু সারা। অর্থাৎ প্রথমে আমরা সারা বলে ফেললাম এবং পরে সারা যেহেতু পরিচয় দেয়া হয়ে গেল একটি নাউনের মাধ্যমে, এরপরে আমরা সারা যেহেতু একটি মেয়ে, তাই তার জন্য কি করলাম, আমরা সাবজেক্টের জায়গাতে শি দিলাম আর অবজেক্টের জায়গাতে হার দিলাম। যদি পজিটিভ হয় তাহলে আমরা সেখানেও হার দিতে পারি, পজিটিভ প্রোনাউন হলে হার্স দেব। যাই হোক, এগুলো আমরা একটু পরে পড়ছি। তাহলে সেন্টেন্স কেমন হবে? সারা হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন, শি অ্যানাউন্সড দ্যাট শি ওয়ান্টস টু গো টু ফ্যাশন স্কুল। আচ্ছা, তাহলে এখানে আমরা সারা প্রথমে ব্যবহার করেছি, তারপরে আমরা তার জন্য শি দিয়েছি, এর পরের সেন্টেন্সে আমরা শি দিয়েছি। কোথাও কিন্তু অড মনে হচ্ছে না। কেন? কারণ আমরা নাউনের পরিবর্তে বারবার নাউন ইউজ না করে আমরা প্রোনাউন ব্যবহার করেছি, এজন্য শুনতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, যদি আমরা বারবার সারা ইউজ করি তাহলে কি সেটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে? না, সেই সেন্টেন্স গুলো গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে না। তবে স্টাইলের একটি ব্যাপার আছে, সেই স্টাইলে গিয়ে জিনিসগুলো ভালো দেখাবে না। স্টাইল জিনিসটি কি? ওই যে ক্লিপস্টোভেলের শেষের দিকে দেখবেন স্টাইল নিয়ে কিছু আলোচনা করা আছে, সেগুলো। অর্থাৎ সেটি আপনার গ্রামাটিক্যালি পুরোপুরি ইনকারেক্ট হবে না, বাট
ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য শুধু গ্রামারে না, গ্রামারের বাইরেও কিন্তু তাকে স্টাইল ফলো করতে হয়। একটি জিনিসকে সুন্দর করতে হয়, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয়। তো বারবার যে জিনিসটি শুনতে আমার কাছে শ্রুতিকটু মনে হচ্ছে, ভালো শোনাচ্ছে না, সেই জিনিসটিকে আমি বারবার কেন ইউজ করব? তাই আমরা প্রোনাউনকে ইউজ করব। গেল এটি। প্রোনাউন প্রথমেই আসি আমরা, বিভিন্ন ধরনের প্রোনাউন আছে, কত ধরনের, কেউ বলেন ৮, কেউ বলেন ৯, যাই হোক আমরা ৮, ৯ এগুলো জানার দরকার নেই। আমরা জিনিসগুলোকে চিনব। প্রথমে হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেগুলো সাধারণত মানুষকে বা কোনো বস্তুকে ইন্ডিকেট করে। কি? পার্সোনাল প্রোনাউন সাধারণত মানুষকে ইন্ডিকেট করে, পাশাপাশি কিছু বস্তু চলে আসে। তাহলে সেটি অবশ্য পার্সন থেকে এসেছে। পার্সন থেকে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ফর্ম আছে অনেকগুলো। ফর্ম কয়টি? অনেকগুলো। বেসিক্যালি তার ফর্ম আছে ৫টি। ৫টি ফর্ম হচ্ছে, প্রথমেই সাবজেক্ট প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের ৫টি ফর্মের মধ্যে প্রথম ফর্মটি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। একদম বেসিক থেকে আলোচনা করছি, কারো কাছে যারা জানেন বা গ্রামারের বেসটি অনেক ভালো, তাদের কাছে কিছুটা বিরক্তিকর মনে হতে পারে। আমি একটু আস্তে আস্তে টানছি, তারপরও বেসিক বিল্ড আপের খাতিরে এই কষ্টটুকু সহ্য করে নিতে হবে। কারণ আমরা আগেই বলেছি, আমরা গ্রামার ভালো করে পড়বো, বিসিএস সিলেবাসকে ভালো করে কভার করব। পাশাপাশি আমরা যে আমাদের ফাউন্ডেশন যাতে পুরোপুরি বিল্ড আপ হয়ে যায়, ভালো একটি ফাউন্ডেশন হয়ে যায়, সেই ব্যবস্থাটিও আমরা করে ফেলবো। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট প্রোনাউন বা সাবজেক্ট ফর্ম বা প্রোনাউনের সাবজেক্ট ফর্ম। আচ্ছা, অথবা সাবজেক্টিভ ফর্মও বলতে পারেন। তাহলে সেটি বসে কোন জায়গায়? সেটি যেকোনো, অর্থাৎ সাবজেক্টের জায়গাতে, সে সাবজেক্টের জায়গাতে বসে। আচ্ছা, এতটুকু আমরা আপাতত জানি, পরে আমরা পড়ছি এই বিষয়গুলো। এরপর হচ্ছে আরেকটি ফর্ম হলো অবজেক্ট ফর্ম বা অবজেক্ট প্রোনাউন। এরপর হচ্ছে পজেসিভ এডজেক্টিভ। পজেসিভ এডজেক্টিভ অনেকের কাছে মনে হতে পারে আমরা আলোচনা করছি প্রোনাউন নিয়ে, তাহলে এখানে এডজেক্টিভ আসবে কেন? এখানে হচ্ছে একটি প্যাথেটিক স্টোরি আছে, কিন্তু আমরা গল্পটি বলবো না, এত সময় নেই আমাদের হাতে, আর আমরা প্যাথেটিক গল্পগুলো শুনতেও চাচ্ছি না। এরপর হচ্ছে পজেসিভ প্রোনাউন এবং সবশেষে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেগুলো। তাহলে যেমন ধরুন এখানে প্রথমে আছে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম, ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্ম। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার ফর্মে আই এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তার অবজেক্ট ফর্ম হচ্ছে মি, পজিটিভ এডজেক্টিভ হচ্ছে মাই, পজিটিভ প্রোনাউন হচ্ছে মাইন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। উই এর হচ্ছে উই, অবজেক্ট ফর্মটি হচ্ছে আস, পজিটিভ এডজেক্টিভ হচ্ছে আওয়ার, পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলভস। এভাবে সবগুলো প্রোনাউনের বিভিন্ন ফর্ম দেয়া আছে। ফার্স্ট পারসনে দেয়া আছে আই, উই, সেকেন্ড পারসনে দেয়া আছে ইউ, থার্ড পারসনে হচ্ছে হি, শি, ইট এবং তাদের প্লুরাল দে। সবগুলো প্রোনাউন দেয়া আছে এখানে। তাহলে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এই জিনিসগুলো আমি পিডিএফ এর মধ্যে দেব। তবে তার আগে প্রয়োজনে আপনারা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা ক্লিপসটা ফেলেও দেখতে পারেন। ওখানে অবশ্যই এভাবে আমি যেভাবে চার্ট করে দিয়েছি এভাবে দেয়া নেই। সেভাবে আলাদা আলাদা করে দেয়া আছে সবগুলো। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা। এরপর আসুন আমরা সাবজেক্ট প্রোনাউন গুলোকে চিনব। সাবজেক্ট প্রোনাউন হচ্ছে, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম। সেটি বসে কোন জায়গায়? সেটি যে কোনো সেন্টেন্সের বা ক্লোজের সাবজেক্টের পজিশনে বসে। এটি হচ্ছে প্রথম জিনিসটি মনে রাখতে হবে। এটি আমাদের সবার জানা আছে, আমরা এভাবে বসাই তাদেরকে। যেমন দেখুন এখানে উই ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে উই বসেছে কোন জায়গায়? এই সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে বসেছে। দ্বিতীয় সেন্টেন্সে দেয়া আছে আই ওয়ান্টেড টু গো টু দ্য পার্টি। আই দেয়া আছে, আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্টের জায়গা। সরি, আমি আরেকটু বলে নেই। এখানে দুটো ক্লোজ আছে, যেখানে প্রথম ক্লোজে আই হচ্ছে এই ক্লোজের সাবজেক্ট এবং দ্বিতীয় ক্লোজে হি হচ্ছে ওই ক্লোজের সাবজেক্ট। তাহলে এখানে দুটো ক্লোজ আছে,
দুটো ক্লোজের সাবজেক্টের পজিশনে দুটো প্রোনাউন দেয়া আছে, তাহলে আমরা কি করব? প্রথমে কি আই এর জায়গাতে মি বসাতে পারবো? অবশ্যই পারবো না, কারণ এটি কার জায়গা? সাবজেক্টের জায়গা, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম দিতে হবে। হি হচ্ছে এটি প্রোনাউনের সাবজেক্ট ফর্ম। কেন দিয়েছি? কারণ এখানে এই ক্লোজের সাবজেক্টের জায়গা হচ্ছে এটি, এজন্য আমরা হি কে বসিয়েছি, আমরা হিমকে দেইনি বা হিমসেলফও বসাইনি, আমরা এখানে হি বসিয়েছি। এভাবে থার্ড সেন্টেন্সে ইউ, পরে আবার ইউ দেয়া আছে। ইট ইজ নট পসিবল, এখানে ইট বসানো হয়েছে সাবজেক্টের জায়গাতে। এভাবে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা পরে আমি শেয়ার করব। তাহলে সাবজেক্টের জায়গাতে প্রোনাউনের সাবজেক্ট ফর্মকে বসানো হয়, এটি আমরা সবাই জানি। তাহলে আলাদা করে আমাদেরকে মুখস্থ করতে হবে না, আমরা যে জিনিসগুলো জানি সেগুলোকে রিভিশন দিয়ে দিলাম। এখন আসুন আমরা দুটি গুরুত্বপূর্ণ রুল দেখব, টু ইম্পর্টেন্ট রুলস। When be verb is used as principal verb, use subject pronoun after that. এখানে একটি জিনিস খেয়াল করুন, it was she who did the job, it was she who did the job। এখানে খেয়াল করুন was, আপনারা মনে হয় চ্যাট বক্সে আগের স্লাইডটি আরেকটু, আচ্ছা আমি আগের স্লাইডটি দেখিয়ে দিয়েছি, এটি নাকি এর আগেরটি? এই যে পার্সোনাল প্রোনাউনের স্লাইডটি দিয়ে দিলাম, যাদের স্ক্রিনশট নেওয়া দরকার নিয়ে নেন। এরপর সাবজেক্ট প্রোনাউনের স্লাইডটিও দিয়ে দিলাম, যাদের লাগে স্ক্রিনশট নেয়ার নিয়ে নেন। আসুন তাহলে আমরা দেখি দুটো ইম্পর্টেন্ট রুল। ইট ওয়াজ শি হু ডিড দ্য জব, এখানে ওয়াজ দেয়া আছে ভার্বের জায়গাতে, ওয়াজ দেয়া আছে ভার্বের জায়গাতে, যেখানে ওয়াজটি হচ্ছে ইট ওয়াজ শি, এখানে ওয়াজটি হচ্ছে ভার্ব, এই ওয়াজ ছাড়া কিন্তু আর কোনো ভার্ব দেয়া নেই, ওয়াজ হচ্ছে একমাত্র ভার্ব, এটি হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব এখানে বসেছে, সে কি হিসেবে বসেছে? সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে, অর্থাৎ সে একাই একমাত্র ভার্ব এখানে। তো যখন দেখবেন বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে, তখন তারপরে যদি কোনো প্রনাউন বসাতে হয়, নাউন বসলে কোনো সমস্যা নেই, নাউন তার মতো করেই আসবে, নাউনের ফর্ম তো একটি। আর যদি প্রনাউন আসে তাহলে বি ভার্বের পরে, ভার্বের পরের জায়গা আমরা নরমালি ধরে নেই সেটি অবজেক্টের জায়গা, তারপরও যখন বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে আসবে তখন বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্ট ফর্ম দিতে হবে, অবজেক্ট ফর্ম দেয়া যাবে না। যেমন ইট ওয়াজ শি দেয়া হয়েছে, এই শি হচ্ছে প্রনাউনের সাবজেক্ট ফর্ম, এখানে আপনি হার দিতে পারবেন না, অবশ্যই শি দিতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটি দেখুন, ইট ইজ হি, ইট ইজ, ইজ হচ্ছে বি ভার্ব, সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর কোনো ভার্ব এখানে নেই, বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। এরপরে যদি কোনো প্রনাউন বসে তাহলে অবশ্যই তার কোন ফর্ম দিতে হবে? সাবজেক্ট ফর্ম দিতে হবে, এর জন্য আমরা হি বসিয়েছি, হিম বসাইনি। একইভাবে ইট ইজ উই, ইট ইজ উই, উই দেয়া হচ্ছে, ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে এবং তারপরে প্রনাউনের সাবজেক্ট ফর্ম দেয়া হয়েছে। আচ্ছা, তাহলে অনেকে বলতে পারেন যে আমরা তো এরকম বলি ইট ইজ মি বা ইটস মি বা ইটস হিম, এরকম তো আমরা প্রায় বলি, অসংখ্য বার বলি। আমি হয়তোবা একটু পরে আবার বলতে পারি ইটস মি, ইটস মি, ইটস হিম, ইটস হার, এরকম বলি না? এরকম বলি। এই যে বলি আমরা, এটি হচ্ছে কিন্তু ইনফর্মাল, এটিকে স্পোকেনে ব্যবহার করা যায়, আপনি লিসনিং এ অনেক সময় শুনবেন
এবং হচ্ছে অনেক মুভিতেও এটিকে শুনবেন। এর মানে এটি কিন্তু ফর্মাল না। আমরা যে গ্রামারগুলো পড়ি সেগুলো বেসিক্যালি ফর্মাল গ্রামার আমরা পড়ি, ইনফর্মাল না। সো ইনফর্মাল সিচুয়েশনকে ফর্মালি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। তাহলে ফর্মালি কি ব্যবহার করতে হবে? বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হলে তারপরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তাহলে এর জন্য আমরা ইট ওয়াজ শি দিয়েছি, ইট ইজ হি দিয়েছি, ইট ইজ উই দিয়েছি। এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এরপর আসুন, দেন, এজ এবং দ্যাটের পরে সাবজেক্ট প্রোনাউন ইউজ করতে হবে। দেন, এজ এবং দ্যাটের পরে, যেমন ইউ আর টলার দেন হি, ইউ আর টলার দেন হি। আমরা তো দেনের পরে এরকম অনেক সময়ই বলি আমরা, হি ইজ স্ট্রঙ্গার দেন মি, বলি না এরকম? আমরা প্রায় বলি। এই যে মিটি বলি, সেটি আমরা ইনফর্মাল সিচুয়েশনে বলতে পারি। অনেক বইও এরকম লিখা আছে বা লিখা থাকে, বাট বেসিক্যালি দেনের পরে সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে। আপনি হি দেবেন, হিম দেবেন না। আই দেবেন, মি দেবেন না। অবশ্যই কি দিতে হবে? সাবজেক্ট ফর্ম দিতে হবে। ফর্মাল ইংলিশটি ইউজ করতে হবে। বিষয়টি ক্লিয়ার কিনা? এরপর দেখুন, এজ এর পরে, এজ এর পরে আমরা কি করব? শি ইজ এজ টল এজ মি দেবেন? অবশ্যই না। কি দিতে হবে? আই দিতে হবে। দেনের পরে, এজ এর পরে, এরপর দ্যাট এর পরে। দ্যাট দিয়ে তো ক্লোজ শুরু হয়, সো আমরা এটা জানি, ভুল করব না। দ্যাট দিয়ে ক্লোজ শুরু হবে, তারপরে প্রোনাউনের সাবজেক্ট বসবে, সো আমরা সাবজেক্ট ফর্মই বসাবো, কোনো সমস্যা নেই। জাস্ট খেয়াল করতে হবে দেনের পরে, এজের পরে সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে, কারণ এগুলো কি করে? তারা কনজাংশন হিসেবে দুটো ক্লোজকে যুক্ত করে, এর জন্য সাবজেক্ট ফর্ম দিতে হবে। এরপর আসুন, অবজেক্ট প্রোনাউন কি আমরা দেখি। আফটার ভার্ব এন্ড প্রেপোজিশন ইউজ অবজেক্ট প্রোনাউন। এটি আমরা সবাই জানি, সাধারণত ভুল করি না। আই লাইক হার বাট শি ডাজন্ট লাইক মি, সো প্যাথেটিক। আই লাইক হার, লাইক হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা প্রোনাউনের কোন ফর্ম দেব? অবশ্যই অবজেক্টিভ ফর্ম। এর জন্য আমরা কি দেইনি? এখানে শি দেইনি। ভার্বের পরে আমরা কি দিয়েছি? হার দিয়েছি। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, বাট শি, আমরা এখানে শি দিয়েছি কারণ এই জায়গাটি হচ্ছে সাবজেক্টের জায়গা, এজন্য আমরা শি দিয়েছি। বাট শি ডাজন্ট লাইক, লাইকের পরে অবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গাতে আমরা কি বসিয়েছি? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আই এর অবজেক্টিভ ফর্মটি হচ্ছে মি, এজন্য আমরা কি বসিয়েছি? মি বসিয়েছি। ডু ইউ রিয়েলি হেট হিম? ডু ইউ ডু ইউ রিয়েলি হেট হিম? হেট হচ্ছে ভার্ব, ভার্বের পরে আমরা কি দিয়েছি? প্রোনাউনের অবজেক্ট ফর্মটি দিয়েছি। হি হচ্ছে সাবজেক্ট ফর্ম, তার অবজেক্ট ফর্মটি হচ্ছে হিম। এগুলো আমরা সবাই জানি, তারপর আমরা একটু রিভিশন দিয়ে দিচ্ছি। এরপর আসুন, শি লাভস সিটিং নেক্সট টু মি। টু এর পরে আমরা কি বসিয়েছি? মি বসিয়েছি। প্রেপোজিশনের পরে কি বসাবো আমরা? প্রেপোজিশন কি করে? নাউনকে যুক্ত করে, নাউনকে যুক্ত করে সেন্টেন্সের অন্যান্য অংশের সাথে। হে, প্রোনাউনকেও যুক্ত করতে পারে। কেন? কারণ প্রোনাউন হচ্ছে নাউনের ইকুয়াল, তাই। এবং প্রেপোজিশনের পরে যা বসে তাকে বলা হয় প্রেপোজিশনের অবজেক্ট। আর যেহেতু এটি অবজেক্ট, তাই প্রোনাউনের কোন ফর্ম দিতে হবে? অবজেক্টিভ ফর্ম দিতে হবে। তাহলে শি লাভস সিটিং নেক্সট টু মি, তো টু এর পরে মি বসিয়েছি। সমস্যা এখানে হয় না, সমস্যা হয় এরকম জায়গাতে, যেমন দেখুন, লেটের পরে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম ইউজ করবেন, অন্য কোনো ফর্ম না। বিটুইন ইউ এন্ড মি, বিটুইন ইউ এন্ড মি, এই বিটুইন দিয়ে কিন্তু প্রায় প্রশ্ন আসে পরীক্ষায়। বিগত বিসিএস বা অন্যান্য পরীক্ষায় যদি প্রশ্ন যারা অ্যানালাইসিস করেন তারা যদি দেখেন, তাহলে দেখবেন বিটুইন দিয়ে প্রশ্ন করা হয়েছে। শুরুতে প্রেপোজিশন আসে যদি, তাহলে অবশ্যই তারপরে আপনি ভুলেও মনে করবেন না এখানে সাবজেক্ট বসবে, কারণ প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটি বসবে সেটি প্রেপোজিশনের অবজেক্ট। যদি সেখানে ভার্ব আসে তাহলে আমরা তাকে ভার্ব আইএনজি করে তাকে নাউন বানিয়ে
তাকে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ করি। নতুবা নাউন আসলে সে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। আর যদি প্রনাউন আসে তাহলে তাকে অবজেক্ট ফর্মে বসিয়ে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে আমাদেরকে ইউজ করতে হবে। তাই প্রেপোজিশনের পরে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেব। এই শেষ ঘটনা, আর কিছু দেখতে হবে না এখানে। এরপর আসুন পজেসিভ অ্যাডজেক্টিভ। এই জিনিসটি আমরা একটু ক্লিয়ার করে নেই, কারণ বেরনস্টফেলে এই পজেসিভ অ্যাডজেক্টিভকে বলা হয়েছে পজেসিভ প্রোনাউন। আবার অনেকগুলো বইয়ে বলা আছে এদেরকে পজেসিভ প্রোনাউন। ক্লিফস্টফেলে দেয়া আছে তাদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর অনেকগুলো বইয়ে দেয়া আছে তাদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ। আমরা কি প্রোনাউন দেব নাকি অ্যাডজেক্টিভ দেব, এই সিদ্ধান্তটি আমরা প্রথমে নিয়ে নেই। এগুলো বেসিক্যালি হচ্ছে প্রোনাউন। বেসিক্যালি প্রোনাউন কেন? কারণ তাদের জন্ম হচ্ছে প্রোনাউন পরিবারে। এই যে হার দেখতে পাচ্ছেন, তার জন্ম হয়েছে কিন্তু শি পরিবারে। শি থেকে সে এসেছে হার। আই উইল গেট মাই ব্যাগ, এই যে মাইটি আছে, মাইয়ের জন্ম হয়েছে আইয়ের ফ্যামিলিতে। আই থেকে মাইয়ের জন্ম, তাদের জন্ম প্রোনাউন পরিবারে। কিন্তু প্রোনাউন দেখলো এদের জন্মের পরপরই যখন তারা একটু বুঝতে শিখে, তখন তারা পরিবারের সাথে বিট্রে করে। কারণ তারা সবসময় নাউনের সাথে বসে। আর প্রোনাউন কিন্তু তার ইগোটা মারাত্মক রকমের স্ট্রং। সে কখনোই নাউনের সাথে বসে না, সে নাউনের পরিবর্তে বসে। নাউন বসলে প্রোনাউন বসে না, প্রোনাউন বসলে নাউন আসে না, নাউন থাকলে প্রোনাউন যায় না সেখানে। নাউন উঠে গেলে সে গিয়ে বসে। বিশাল একটি দ্বন্দ্ব তাদের। সে দেখলো, প্রোনাউন দেখলো যে এই যে মাই আছে, হার আছে, দেয়ার আছে, ইয়োর আছে, এগুলো কি করে তার পরিবারের সাথে বিট্রে করে সে নাউনের সাথে বসে। এর জন্য সে তাকে তার ফ্যামিলি থেকেই বের করে দিয়েছে চরিত্রগত দোষের কারণে। চরিত্রগত দোষটা হচ্ছে সে নাউনের সাথে বসে, আর কোনো প্রোনাউন নাউনের সাথে বসে না। এর জন্য তাকে ফ্যামিলি থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে তারা একা হয়ে গেল, নিঃসঙ্গ হয়ে গেল। এডজেক্টিভ দেখলো এদের চরিত্র আমার সাথে মিলে। চরিত্র যেহেতু আমার সাথে মিলে, তাকে আমার ফ্যামিলিতে আনলে কোনো সমস্যা হবে না, কোনো কেওস তৈরি হবে না। কারণ আমিও বসি নাউনের সাথে, বসে নাউনকে মডিফাই করি, তারাও বসে নাউনের সাথে বসে তারা নাউনকে মডিফাই করে। তাহলে কি করি? তাকে আমার পরিবারে নিয়ে আসি। এভাবেই সে কি করলো? প্রোনাউন পরিবার থেকে ত্যায্য হয়ে এডজেক্টিভ পরিবারে চলে গেল চরিত্রের কারণে। তাহলে যেহেতু তারা, আমরা পার্টস অফ স্পিচ চিনি কিভাবে? কাজ দেখে চিনি আমরা, কাজ দেখে। যে যে ধরনের কাজ করে তাকে আমরা সেই নামে ডাকি। কোন একটি ওয়ার্ডকে আমরা আগে তো দেখেছিলাম যে কোন একটি ওয়ার্ডকে আমরা দেখতে পাচ্ছি এখানে, তাকে আমরা ওয়াটারকে আমরা নাউন হিসেবে ইউজ করছি। যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে ওয়াটার হচ্ছে নাউন। আবার বললাম ওয়াটার দ্য গার্ডেন বা ওয়াটার দ্য প্ল্যান্টস, ওয়াটার দ্য প্ল্যান্টস মানে হচ্ছে এখানে ভার্ব। একটি ওয়ার্ড দুটো জায়গাতে দুই ভাবে ব্যবহৃত হয়েছে, এক জায়গাতে নাউন, অন্য জায়গাতে সে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি করব? কাজ দেখেই তো বলছি, তার জন্ম কোন জায়গা থেকে হয়েছে সেটি আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে সে কি কাজ করে। কাজ দেখেই আমরা বলবো। তাহলে বেরন্স আর ক্লিপসের যে মারামারি আছে, সেই মারামারিটিকে আমরা এখানে বন্ধ করে দেই। আমরা দেখবো সেন্টেন্সে সে কোন জায়গাতে বসে। সে যদি নাউনের আগে বসে তাহলে আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ, আর যদি সে একা বসে তাহলে আমরা তাকে বলবো প্রোনাউন। সুমাইয়া ইজ ইটিং হার ডিনার, এখানে হার বসেছে কার সাথে? নাউনের সাথে। এর জন্য সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আই উইল গেট মাই ব্যাগ, মাই বসেছে কার সাথে? নাউনের সাথে। এর জন্য সে হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ইজ দিস দেয়ার লাগেজ, দেয়ার বসেছে কার সাথে? লাগেজের সাথে। এর জন্য দেয়ার হচ্ছে কি? দেয়ার অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে নাউন বসে, এর জন্য তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর পজেসিভ মানে হচ্ছে পজেশন বুঝায়, মালিকানা বুঝায় বা রিলেশন বুঝায়। এর জন্য তারা হচ্ছে পজেসিভ। পজেশন থেকে পজেসিভ। ডিনার কার? কার ডিনার কে করেছে? তার ডিনার সে করেছে। তার মানে হার ডিনার, তার ডিনার। পজেশন বুঝাচ্ছে, রিলেশন বুঝাচ্ছে। আই উইল গেট মাই ব্যাগ,
কার ব্যাগ নেব আমি? আমার ব্যাগ নেব। তাহলে মাইয়ের কাজ হচ্ছে ব্যাগের সাথে রিলেশন তৈরি করে দেয়া, পজেশন বোঝানো। ব্যাগটি কার? তার। রিলেশন এন্ড পজেশনের বিষয়টি কে করে? পজেসিভ যেগুলো আছে তারা করে। আচ্ছা, এরপর আসি আমরা পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনটি আমরা দেখি। সেটি পজিটিভ অ্যাডজেক্টিভের মতোই সে পজেশন বা রিলেশন বা মালিকানা বোঝায়। এখানে এক্সাম্পল থেকে আমরা এটি বুঝি। দিস ইজ মাই ক্যাট, নট ইয়োর ক্যাট। দিস ইজ মাই ক্যাট, নট ইয়োর ক্যাট। দুইবার আমরা ক্যাট বলছি না? হ্যাঁ, দুইবার ক্যাট বলছি। দুইবার ক্যাট বলার কারণে, দুইবার নাউন ইউজ করার কারণে এটি শুনতে একটু কেমন কেমন জানি মনে হচ্ছে। তাহলে তাকে কি করতে হবে? প্রোনাউন একটিকে কনভার্ট করে ফেলতে হবে। দিস ক্যাট ইজ মাইন, নট ইয়োর্স। এভাবে আমরা বলতে পারি যে দিস ক্যাট ইজ মাইন। মাইন মানে হচ্ছে মাই ক্যাট, নট ইয়োর্স, ইয়োর্স মানে হচ্ছে ইয়োর ক্যাট। আমরা এখানে দুটো যে পজিটিভ এডজেক্টিভ প্লাস নাউন, পজিটিভ এডজেক্টিভ প্লাস নাউন, এভাবে দুটো ফর্মকেই কিন্তু প্রোনাউনে নিয়ে গিয়েছি, যেখানে কিন্তু নাউন বসেনি। আরো কিছু এক্সাম্পল দেখি আমরা। আই ডিডন্ট হ্যাভ মাই বুক, সো জেনি ল্যান্ড মি হার বুক। এখানে কি বলেছি? আই ডিড নট হ্যাভ মাই বুক। এখানে মাই হচ্ছে পজিটিভ এডজেক্টিভ, বুক হচ্ছে নাউন। সো জেনি ল্যান্ড মি হার বুক। হার হচ্ছে পজিটিভ এডজেক্টিভ, বুক হচ্ছে নাউন। দুইবারই আমরা নাউন ব্যবহার করেছি। এটিকে দুইবার ব্যবহার না করে আমরা একবার ব্যবহার করতে পারি। তাহলে আমরা পরেরটিতে বা আগেরটিতে যদি আমরা পজিটিভ প্রোনাউন ইউজ করি, তাহলে আমরা বুঝতে পারবো সেই পজিটিভ প্রোনাউন দ্বারা কোন জিনিসটির কথা বলা হচ্ছে। যেমন I did not my book, so Jenny lent me hers. hers যদি বসাই তাহলে তার মানে হচ্ছে I did not have my book, আমার বইটি ছিল না। সো জেনি কি করলো? ধার দিল। কি ধার দিল? হার্স মানে হচ্ছে হার বুক। এটি বুঝলাম কিভাবে? ওই যে ওখানে বুক দেয়া আছে, এর জন্য এই রেফারেন্সে আমরা বুঝে নিলাম হার্স মানে হচ্ছে হার বুক। অথবা আমি বলতে পারি এভাবে, আই ডিড নট হ্যাভ মাইন, মাই বুক না দিয়ে বলতে পারি মাইন, সো জেনি ল্যান্ড মি হার বুক। যে কোনো একটি জায়গাতে আমরা যদি নাউন ব্যবহার করি তাহলে বুঝে ফেলবো এখানে পজিটিভ প্রোনাউনে কোন নাউনটি লুকানো অবস্থায় আছে। তাহলে পজিটিভ প্রোনাউন মানে হলো পজিটিভ এডজেক্টিভ প্লাস নাউন। যেমন এখানে মাইন, মাইন মানে হচ্ছে মাই প্লাস নাউন, অর্থাৎ ক্যাট। মাই ক্যাটের পরিবর্তে শুধু মাইন বসেছে। ইয়োর্স মানে হচ্ছে ইয়োর প্লাস নাউন, অর্থাৎ ইয়োর প্লাস ক্যাট। এই দুটোর পরিবর্তে ইয়োর্স কে বসানো হয়েছে। কখন বসাবো? যখন দেখবো যে একবার বলা হয়ে গিয়েছে বা পরে একবার বলা হচ্ছে বা তার রেফারেন্স আগে আছে, তখনই আমরা পজিটিভ প্রোনাউন ইউজ করব। যদি এরকম বলি আমি, দিস ইজ মাইন, নট ইয়োর্স। যেমন প্রথম সেন্টেন্সে চলে আসুন, দিস ইজ মাইন, নট ইয়োর্স। এটি আমার, তোমার নয়। এটি আমার দ্বারা কোন জিনিসের কথা বলা হচ্ছে? আমার কি ক্যাটের কথা বলা হচ্ছে, নাকি ডগের কথা বলা হচ্ছে, নাকি অন্য কোনো কিছুর কথা বলা হচ্ছে? সেটি কিন্তু ক্লিয়ার না। এর জন্য দিস ইজ মাইন, নট ইয়োর্স যদি বলি তাহলে এটি দ্বারা যে কোনো জিনিসকে বুঝাতে পারে, যে কোনো জিনিসকে বুঝাবে। সেটি মোবাইলকে বুঝাতে পারে, সেটি রুমকে বুঝাতে পারে, সেটি আইডিয়াকে বুঝাতে পারে, সেটি কম্পিউটারকে বুঝাতে পারে, যে কোনো জিনিসকে বুঝাতে পারে। বাট আপনি যদি একটি জায়গাতে বসান তাহলে বুঝতে পারবো এখানে, যেমন দিস ইজ মাই ক্যাট, নট ইয়োর্স। দিস ইজ মাই ক্যাট, নট ইয়োর্স, মানে ইয়োর্স মানে হচ্ছে ইয়োর ক্যাট। তাহলে পজিটিভ প্রোনাউন আমরা কিভাবে বসাবো সেই বিষয়টি ক্লিয়ার, আমরা আরো দেখবো এগুলো। এরপর আসুন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সাবজেক্ট যে কাজ করবে সেই কাজের ফলাফল সাবজেক্টের উপরে আবার ব্যাক করবে। এক্সাম্পল দেখুন,
আই স মাইসেলফ ইন দ্য মিরর। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে এবং অনেক সময় কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ দেখতে যত সহজ মনে হচ্ছে এগুলোর ব্যবহার সবসময় সহজ নাও হতে পারে। আপনাকে অর্থ বুঝে আনসার করতে হবে। আই স মাইসেলফ ইন দ্য মিরর। আচ্ছা, এটিকে মাইসেলফকে আমরা বাদ দিয়ে দিই তো। বাদ দিয়ে আমরা এখানে ধরুন এখানে মি বসাই, হিম বসাই, মাইসেলফ বসাই, এখান থেকে কোনটি হবে? মি, ইউ বা মাইসেলফ? সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটি? আই সো মি এটি তো হবে না, কারণ সাবজেক্ট আর অবজেক্ট সমান হলে, তখন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয়। আই সো যদি ইউ দেই তাহলে সেটি কিন্তু কারেক্ট হতে পারে। আই সো ইউ। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আমি তো তোমাকে সামনাসামনি দেখতে পারি, আমি একজনকে সামনাসামনি দেখতে পারি, তাকে তো আয়নায় দেখার দরকার নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে দেখে মানুষ। তাহলে আমি কাকে দেখলাম? আমি আমাকে দেখলাম। তাহলে মাইসেলফ বসাতে হবে এখানে। মিররের সামনে দাঁড়িয়ে আমি নিজে নিজেকে দেখেছি, সাবজেক্ট নিজেকে দেখেছে, এজন্য মাইসেলফ ইউজ করতে হবে। অর্থাৎ সাবজেক্ট একটি কাজ করবে, যেমন ধরুন আমি পাখা দিয়ে নিজে নিজেকে বাতাস করছি, পাখা দিয়ে বাতাস করছি, আমি আমাকে বাতাস করছি, ঠান্ডা কার লাগবে? আমারই লাগবে। তাহলে এখানে রিফ্লেক্সিভ ফর্ম ইউজ করতে হবে। উপরে থুতু মেরেছে, বাচ্চারা মারে না, উপরে থুতু মেরেছে, তার উপরে এসে পড়েছে, কি বলবে? সে থুতু কার উপর মেরেছে? তার উপর। কি দেবেন? মাইসেলফ দেবেন বা হিমসেলফ দেবেন বা হারসেলফ দেবেন। অর্থাৎ রিফ্লেক্সিভ ফর্ম দিতে হবে। তার মানে সাবজেক্ট যে কাজটি করবে সেই কাজের ফলাফল যখন আবার সাবজেক্টের উপরে এসে পড়বে তখন আমরা রিফ্লেক্সিভ ফর্ম ইউজ করব। রিফ্লেক্সিভের বেলায় একটি জিনিস খেয়াল করুন যে আমরা সিঙ্গুলার যে প্রনাউনগুলো আছে তাদের বেলায় আমরা সেলফ ব্যবহার করব, আর প্লুরালের বেলায় আমরা সেলভস ইউজ করব। SELVES, যেমন এখানে মাই সেলফ, মাই সেলফ দিয়েছি কারণ আই থেকে এসেছে, আই মানে সিঙ্গুলার, এর জন্য তার সাথে মাই সেলফ বসেছে। এখানে আওয়ার সেলফস দিয়েছি কারণ আওয়ার উই থেকে এসেছে, মানে প্লুরাল থেকে এসেছে, এর জন্য তাকে কি করতে হবে? প্লুরাল ফর্মে ইউজ করতে হবে, আওয়ার সেলফস দিতে হবে। আরেকটি জিনিস, এই যে সেলফ অথবা সেলফস বসাবেন সেটি কার সাথে বসাবেন? এটি কি আই এর সাথে বসাবেন, নাকি মিয়ের সাথে বসাবেন, নাকি মাইয়ের সাথে বসাবেন, নাকি মাইনের সাথে বসাবেন? কোনটির সাথে বসাবেন? সেই বিষয়টি হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের বেলায়, ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের বেলায় পজেসিভ এডজেক্টিভের সাথে, অর্থাৎ মাইয়ের সাথে, আওয়ারের সাথে, ইয়োরের সাথে, অর্থাৎ পজেসিভ এডজেক্টিভের সাথে সিঙ্গুলার হলে সেলফ দেবেন, প্লুরাল হলে সেলভস দেবেন। এভাবে আমরা বসাবো। আর আরেকটি জিনিস খেয়াল করতে হবে, ইউ এর বেলায় কিন্তু দুটোই হয়। ইউ দ্বারা তুমি বুঝায়, ইউ দ্বারা তোমরা বুঝায়। ইউ সিঙ্গুলারও হয়, ইউ প্লুরালও হয়। ইউ যদি একজনকে বুঝায় তাহলে ইয়োর সেলফ দেব, আর ইউ দ্বারা যদি তোমরা বুঝায় বা তোমাদেরকে বুঝায় অর্থাৎ প্লুরাল বুঝায় তাহলে আমরা ইয়োর সেলভস দেব। আর থার্ড পার্সনের বেলায় আমরা তার অবজেক্টিভ ফর্মের সাথে আমরা কি দেব? সেলফ অথবা সেলভস দেব। যেমন হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, হিমের সাথে সেলফ। শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, হারের সাথে সেলফ। ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, এটি হচ্ছে ইট সেলফ। এবং দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম, তার সাথে সেলভস, দেম সেলভস। এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর আসুন এমফ্যাটিক প্রোনাউন। সেম একই রকম চেহারা তাদের। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের চেহারা একই রকম, 100% সেম। পরীক্ষাতে আইডেন্টিফিকেশনে প্রায় আসে এটি কোন ধরনের প্রোনাউন, রিফ্লেক্সিভও দেয়া আছে, এমফ্যাটিকও দেয়া আছে। এমফ্যাটিক প্রোনাউন চেহারা একই রকম, কিন্তু এটি বসে মূলত ওই সাবজেক্ট বা অবজেক্টের উপরে এমফেসিস বা স্ট্রেস দেওয়ার জন্য, এমফেসিস দেওয়ার জন্য বা জোর দেওয়ার জন্য বসে।
আর রিফ্লেক্সিভ তো অন্য পারপাসে বসে। আমরা এক্সাম্পল গুলো একটু দেখি। হি হিমসেলফ কাট দ্য কেক, হি হিমসেলফ কাট দ্য কেক। এখানে যদি আমরা হিমসেলফকে না বসাই তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে সে কেকটি কেটেছে, সে কেকটি কেটেছে। আর হি হিমসেলফ কাট দ্য কেক তার অর্থ হচ্ছে সে নিজেই কেকটি কেটেছে, সে নিজেই কেকটি কেটেছে। অর্থাৎ আমরা এখানে নিজেই, সে যে নিজেই কাজটি করেছে এই সাবজেক্টের উপরে আমরা স্ট্রেস বা এমফেসিস দিচ্ছি বা জোর দিচ্ছি। তাহলে এমফেটিক প্রোনাউনের কাজ হচ্ছে সে এমফেসিস বা স্ট্রেস দেয়। বুঝবো কিভাবে কোনটি রিফ্লেক্সিভ আর কোনটি এমফেটিক? শর্টকাট একটি সিস্টেম হচ্ছে এমফেটিক প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিলে অর্থের কোনো সমস্যা হবে না, অর্থ ঠিকই থাকবে। যেমন দেখুন এখানে হি হিমসেলফ কাট দ্য কেক, এখানে আমরা হিমসেলফকে যদি বাদ দিয়ে দেই তাহলে হি কাট দ্য কেক অর্থ সমান থাকবে, কোনো চেঞ্জ আসবে না। শুধুমাত্র যে স্ট্রেস বা এমফেসিস বা জোর ছিল সেটি উঠে যাবে, এই জিনিসটিতে চেঞ্জ আসবে। তাহলে হি কাট দ্য কেক আর হি হিমসেলফ কাট দ্য কেক এই দুটো সেন্টেন্সের অর্থ সমান, কিন্তু হিমসেলফ থাকলে স্ট্রেস বা এমফেসিস আছে, হিমসেলফ নাই, স্ট্রেস বা এমফেসিস নাই, কিন্তু অর্থ সমান, একই জিনিস বোঝাচ্ছে। এই জিনিসটি হচ্ছে এমফেটিক প্রোনাউন, অর্থাৎ তাকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যাবে, বাদ দিলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। আর রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দিলে সেন্টেন্সের অর্থটাই চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। আসুন আগের স্লাইডে আমরা আবার যাই। এখানে দেখুন আই স মাইসেলফ ইন দ্য মিরর, মাইসেলফকে বাদ দিন তো সেন্টেন্স থেকে, আই স ইন দ্য মিরর, কি দেখলেন, কাকে দেখলেন, এই জিনিসটি তো বলতেই হবে। আই স আমি দেখলাম, কি দেখলাম, কাকে দেখলাম, সেই জিনিসটি কি বলতে হবে না? এখানে ছিল আমি নিজেকে দেখলাম আয়নায়, আর এখানে সেই জিনিসটি উঠে যাচ্ছে, আমি কাকে দেখলাম সেই জিনিসটি বলা হচ্ছে না, তাহলে অর্থটি চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যাবে না, আর এমফেটিক প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যাবে, অর্থের কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা মনে রাখতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যাবে না, এমফেটিক প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যাবে। আরো দেখুন, আই স্পোক টু দ্য প্রিন্সিপাল মাইসেলফ, আই স্পোক টু দ্য প্রিন্সিপাল মাইসেলফ সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি নিজেই প্রিন্সিপালের সাথে কথা বলেছি, আমি নিজেই প্রিন্সিপালের সাথে কথা বলেছি। এই নিজেই এর উপরে জোর দেয়া হচ্ছে, আমির উপরে জোর দেয়া হচ্ছে, অন্য কাউকে দিয়ে কথা বলাইনি, আমি নিজে গিয়েছি, আমি নিজে গিয়ে কথা বলেছি, স্ট্রেস বা এমফেসিস দেয়া হচ্ছে। আর যদি আমি মাইসেলফকে বাদ দেই তাহলে তার অর্থ হবে আই স্পোক টু দ্য প্রিন্সিপাল, আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছি। জাস্ট ওই স্ট্রেস বা এমফেসিসটি চলে যাবে, সেন্টেন্সের অর্থ একই রকম থাকবে, অর্থ চেঞ্জ হবে না। তাহলে এমফেটিক প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দিলে সেন্টেন্সের অর্থ জায়গা মতো থাকবে, কোনো সমস্যা হবে না, শুধু স্ট্রেস বা এমফেসিস চলে যাবে। আর রিফ্লেক্সিভকে বাদ দিলে অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। তাই রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যায় না, এমফেটিক প্রোনাউনকে সেন্টেন্স থেকে বাদ দেয়া যায়। অনেক সময় মনে হয় নিয়ে নিচ্ছি এই ছোট্ট বিষয়গুলো আলোচনা করতে গিয়ে, তারপর বলে ফেলি যাদের বেসিক বিল্ড আপ করা দরকার তাদের আর কখনো সমস্যা হবে না। আমি জানি আপনারা অনেকেই টায়ার্ড, আমি নিজেও সারাদিন অফিস করেছি, অনেক লং টাইম অফিস করেছি, এজন্য আমি নিজে অনেক টায়ার্ড। তারপরও আমাদের কমিটমেন্ট রাখতে হবে, ইংরেজি আমাদেরকে শিখতে হবে। সারা জীবন যদি আমরা একটা সাবজেক্ট পড়ি তাহলে তো জীবনে আর কিছুই করা হবে না। এজন্য আমরা একটু ধীরে ধীরে আস্তে আস্তে একটু সময় নিয়ে পড়ে পুরো ফাউন্ডেশনটি ভালো করে মজবুত করে ফেলবো। কারো যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় তাহলে একটু বলবেন, আমরা ওই জিনিসটি রিপিট করব পরের কোনো ক্লাসে, বা আজকে যদি সম্ভব হয় তাহলে আজকেই। ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে ডেমনস্ট্রেট করা, দেখানো, নির্দেশ করা, দেখায়, সে নির্দেশ করে এটি না ওইটি, এগুলো না ওইগুলো, এভাবে দেখায় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। সেগুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ। দিস, দ্যাট, দিস, দোজ এই চারটিকে সব জায়গাতে পাবেন। সাচকে হয়তো বা সব জায়গাতে লেখা হয় না, বাট সাচকেও ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ইউজ করা যায়। আসুন, দিস
টেস্ট গুড, এটি তার টেস্ট ভালো। একটি জিনিসকে দেখিয়ে বলা হচ্ছে এটির টেস্ট ভালো। হ্যাভ ইউ সিন দিস, তুমি কি এটি দেখেছো? নির্দেশ করা হচ্ছে। দিস আর ব্যাড টাইমস, কয়েকটির কথা বলা হচ্ছে, কয়েকটি। দিস আর ব্যাড টাইমস, একটি সময় না, অনেকগুলো সময়ের সমষ্টিকে বলা হচ্ছে এখানে। এই সময়গুলো, এই সময়টি না, এই সময়গুলো খারাপ। ডু ইউ লাইক দিস, তুমি কি এগুলোকে পছন্দ করো? দেখানো হচ্ছে এই জিনিসগুলো। ডু ইউ লাইক দিস, এগুলোকে পছন্দ করো। দ্যাট ইজ বিউটিফুল, ওইটি সুন্দর। লুক এট দ্যাট, ওইটির দিকে দেখো। দোজ ওয়ার দ্য ডেজ, ওই যে কয়েকটি কিছু দিনের কথা বলা হচ্ছে। ক্যান ইউ সি দোজ, তুমি কি ওইগুলো দেখতে পারো? অর্থাৎ এগুলোর দ্বারা নির্দেশ করা হয়, দেখানো হয়। দিস, দ্যাট, দিস, দোজ। দিস, এগুলো কিন্তু আমরা পড়ে এসেছি ডিটারমিনারের মধ্যে। হ্যাঁ, তারা কিন্তু ডিটারমিনার, তারা ডিটারমিনার। আচ্ছা, দিস দ্বারা কাছের জিনিসকে বোঝায়, দিস দ্বারাও কাছের জিনিসকে বোঝায়। দিস এবং দিস, ওই যে 1 নাম্বারটি এবং 3 নাম্বারটি, দিস এবং দিস। দিসের প্লুরাল হিসেবে দিসকে ইউজ করা হয়। এই দুটো দ্বারা কাছের জিনিসকে বোঝানো হয়, হাতের নাগালে। স্পিকার, যিনি বলছেন তার কাছাকাছি আছে সেগুলো, তার হাতের নাগালে বা তার খুব কাছাকাছি, তার এই সে যে বলছে তার কাছে সে ধরতে পারবে, ছুতে পারবে, কাছাকাছি আছে যেগুলো, সেগুলোকে বোঝায়। দিস দ্বারা সিঙ্গুলার বোঝায় একটি, যেমন মাইক্রোফোন, একটি মাইক্রোফোন। এখন যদি আমি এখানে আরো একটি মাইক্রোফোন রাখি তাহলে কি বলবো? দিস বলবো, দিস বলতে পারবো না। একটি মোবাইল আমার হাতে, একটি মাত্র মোবাইল। এবং যদি আমি দুটো মোবাইল করে ফেলি, দুটো নিয়ে নেই, তাহলে আমি দিস বলবো, দিস বলতে পারবো না। এটি, ওই যদি মোবাইলটি আমার কাছে না থাকতো, অনেক দূরে থাকতো, যে যাকে উদ্দেশ্য করে বলছি তার কাছাকাছি, তাহলে আমি কি বলতাম? দ্যাট মোবাইল, দ্যাট বলতাম। দূরে যেগুলো সেগুলো দ্যাট, প্লুরাল হলে সেটি দোজ। কিভাবে বুঝবো? সেন্টেন্স দেখে আমাকে বুঝে নিতে হবে এটি কি দিস হবে নাকি দ্যাট হবে, এটি কি দিস হবে নাকি দোজ হবে। তাহলে প্লুরাল হলে দিস এবং দোজ, সিঙ্গুলার হলে দিস এবং দ্যাট, আর কাছাকাছি হলে দিস এবং দিস, আর দূরে হলে দ্যাট এবং দোজ। এগুলো সাধারণত যদি হচ্ছে এগুলো থেকে প্রশ্ন করে তাহলে একটু বড় সেন্টেন্স দেয় এবং সেখানে মিনিংটি কিন্তু ক্লিয়ার করা থাকে। আমি পরীক্ষা নিলে দেখবেন প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে, চিন্তা করে, দেখে শুনে আনসার করবেন, বুঝতে পারবেন যে হচ্ছে এটি। যেমন আমি এরকম একটি প্রশ্ন মনে হয় আগে করেছিলাম একবার। আমি বাগানে যে বইগুলো ফেলে এসেছি ওইগুলো একটু নিয়ে আসো। আমি বাগানে যে বইগুলো ফেলে এসেছি ওইগুলো একটু নিয়ে আসো। এটার মানে এই বইগুলো কি আমার হাতের কাছে? হাতের কাছে হলে তো এগুলো আনতে বলতাম না। আমি বলছি বাগানে ফেলে এসেছি, ওইগুলো আমার হাতের কাছে নেই, ওইগুলো তুমি নিয়ে আসো। তাহলে বুকস প্লুরাল, এর জন্য কি দিতে হবে? দোজ দিতে হবে। আর যেহেতু এগুলো আমার হাতের কাছে নেই, বাগানে ফেলে এসেছি, তাই কি করতে হবে? আবার দোজ দিতে হবে প্লুরাল হিসেবে। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার। এগুলো সহজ জিনিস, আমরা সবাই পারি। ইনডিফিনিট প্রোনাউন একদম সহজে আমরা বলবো। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, নির্দিষ্ট না, নির্দিষ্ট করে কাউকে বুঝায় না এটি। যেমন এনাদার, all, another, any, anybody, anyone, anything, somebody, someone, something, everybody, everyone, everything, nobody, no one, nothing, several, some, এগুলো হচ্ছে সব ইনডিফিনিট প্রোনাউন। নির্দিষ্ট কাউকে বুঝায় না। যেমন somebody, somebody can, somebody can do the work, somebody can do it, কেউ একজন করতে পারে বা যে কেউ করতে পারে। বা এনিবডি ক্যান ডু ইট, যে কেউ এটি করতে পারে। যে কেউটা কে? আমি, আপনি, আরো একজন, সবাই। অল, অল দ্বারা কাকে বোঝায়? সবাইকে বোঝায়। সেই সবাইটি কে? অনির্দিষ্ট। তো এই ওয়ার্ড গুলোর দ্বারা অনির্দিষ্ট মানুষকে বোঝায়, জন্য তাদেরকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। সামওয়ান গেভ মি দিস বুক, কেউ একজন আমাকে এই বইটি দিয়েছে, আমি ভুলে গিয়েছি কে দিয়েছে, বাট সামওয়ান গেভ মি দা বুক, আমি কিনিনি এটি, এই বইটি আমি কিনিনি। সামওয়ান, কেউ একজন দিয়েছে, সে কেউ একজন কে? অনির্দিষ্ট। নির্দিষ্ট হলে তো বলতাম
যে জন দিয়েছে, মেরি দিয়েছে, কোন একজন নাম বলতাম, কিন্তু নাম তো বলছি না আমি, কি বলছি, সামওয়ান, কেউ একজন দিয়েছে। এর জন্য সামওয়ান হচ্ছে ইনডিফিনিট। নির্দিষ্ট করে যদি কাউকে না বুঝেন তাহলে বুঝবেন এটি ইনডিফিনিট। এরপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একদম সহজ জিনিস, এগুলো এত কমনও না। ইচ, আইদার, নাইদার, এগুলো ওই যে গ্রুপের মধ্য থেকে, অনেকের মধ্য থেকে কি করে একজন একজন করে বুঝায়, অনেকের মধ্য থেকে একজন একজন করে বুঝায়, এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ, যেমন ইচ অফ দেম। ইচ অফ দেম, ধরুন এখানে 5 জন আছে, আমি বলছি ইচ অফ দেম গট এ প্রাইজ। আচ্ছা, তারা কি সবাই মিলে একটি প্রাইজ পেয়েছে, নাকি 5 জনের মধ্যে 3 জন পেয়েছে, 2 জন পায়নি? না, এখানে এই গ্রুপের 5 জনের প্রত্যেকেই এক একজন করে এক একটি পুরস্কার পেয়েছে। আলাদা আলাদা করে এক একজনকে বুঝানো হচ্ছে, এজন্য এটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর নাইদার অফ দ্য বয়েজ ক্যান ডু দ্যাট জব। নাইদার অফ দ্য বয়েজ মানে হচ্ছে দুজন বয়েজ, দুজন আছে, তার মধ্যে আমি ধরলাম নাম, একজনের নাম রাহুল, আরেকজনের নাম রনি। রাহুল, রনি, আর আর দিয়ে বলছি, আমার নামও তো আর দিয়ে, এজন্য বলছি আর দিয়ে। রাহুল এন্ড রনি। এখানে বলা হচ্ছে নিদার অফ দ্য বয়েজ, মানে এখানে দুজনকে একসাথে মিন করা হচ্ছে না, ইন্ডিভিজুয়ালি এক এক করে বলা হচ্ছে। রাহুল তুমিও পারবা না, রনি তুমিও পারবা না, একজন একজন করে ধরে ধরে বলা হচ্ছে তুমি পারবা না, তুমি পারবা না, দুজনের কেউই পারবে না, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল ধরে বলা হয়। এই জিনিসটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট থেকে এসেছে। ডিস্ট্রিবিউট কিভাবে করি, সিঙ্গেল সিঙ্গেল করে করি, প্রত্যেককে ধরে ধরে এটি করা হয়। এর জন্য এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খুব বেশি পড়ার কিছু নেই, যা বললাম তা যদি মনে থাকে তাহলেই চলবে, এনাফ। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউন এগুলো কিন্তু বেশিরভাগই সেম সেম, তারা কিন্তু কনফিউশনের কোনো কারণ নেই। আমি জানি আপনারা কনফিউজড হন না, তারপরও আমি বলে দিচ্ছি কনফিউজড হবেন না। ইন্টারোগেটিভ প্রোনাউন যে হোয়াট, হুইচ, হুম, হু, হুজ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানায়, তারা নিজেরাই এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানায় এই প্রোনাউনগুলো। যেমন দেখুন, হু উইল ডিজাইন দ্য নিউ লোগো। হু উইল ডিজাইন দ্য নিউ লোগো, এখানে হু বসেছে, সে কি করছে, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ বানাতে সে কাজ করছে, এবং তারা বসে কোন জায়গায়, সেন্টেন্সের শুরুতে বসে। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো সেন্টেন্সের শুরুতে বসে, বসে ওই সেন্টেন্সকে নিজেরা ইন্টারোগেটিভ বানায়, তাদেরকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। হুম সেই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাচ্ছে এবং সে সেন্টেন্সের শুরুতে বসেছে, তাহলে সে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট বসেছে কোন জায়গায়, সেন্টেন্সের শুরুতে বসেছে, বসে সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ বানাচ্ছে, এর জন্য এটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর কার, হুইচ ইজ ইয়োর কার, হুইচ সেন্টেন্সের শুরুতে বসেছে, সে বসে এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাচ্ছে, এজন্য সে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এই যে হুইচ, তারপর দ্যাট আছে, এখানে দ্যাট কিন্তু আবার ইন্টারোগেটিভে নাই। হুজ, হুএভার, হুমএভার, হু, হুম, হোয়াট, এগুলো হচ্ছে অনেকগুলো ওয়ার্ড আছে যারা রিলেটিভ প্রোনাউন। তারা কি করে, রিলেশন তৈরি করে। রিলেশন কিভাবে তৈরি করে, দুটো ক্লোজকে জোড়া লাগায়, তারা ঘোটকালি করে, দুটো ক্লোজকে তারা জোড়া লাগায়, এ এবং বি কে কাছাকাছি এনে তারা মাঝখানে বসে জোড়া লাগাই দেয় ফেবিকলের মতো। এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেশন থেকে এসেছে, তারা রিলেশন ভাঙে না, তারা রিলেশন জোড়া লাগায়, তারা ভালো প্রোনাউন, তারা সুন্দর প্রোনাউন, কারণ তাদেরকে ব্যবহার করে যদি আপনি যে সুন্দর সুন্দর কমপ্লেক্স সেন্টেন্স বানান, তাহলে প্যারাগ্রাফ, এসে, এগুলো সুন্দর হয়ে যায়, রাইটিংটা পাওয়ারফুল হয়। এর জন্য রাইটিং এ রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো ভালো করে জানতে হবে, কারণ রাইটিং, আমি তো বলেছিলাম যে রাইটিং এর উপর ক্লাস নেব, সময় করতে পারিনি, বাট নেব ক্লাস আমরা, টোটালি আমরা বাধ্য না, বাট আপনাদেরকে একটু বেশি অ্যাটেনশন দিয়ে কাজ করতে হবে, মতামত দিতে হবে, সমস্যাগুলো শেয়ার করতে হবে, তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ।
তাহলে ছোট্ট করে দেখি আমরা, হু এবং হুম কাকে বুঝায়? ব্যক্তিকে বুঝায়, মানুষকে বুঝায়। হু বসে এক জায়গায়, হুম বসে আরেক জায়গায়। হুইচ বস্তুকে বুঝায়, দ্যাট মানুষ এবং বস্তু উভয়কেই বুঝায়, দ্যাট উভয়কেই বুঝায়। আর হুজ হচ্ছে পজিটিভ ফর্ম, কারণ হুজ এর পরে একটি নাউন আসে। যেমন আই নো হুজ কার ইট ইজ, হুজ কার সাথে একটি নাউন আছে। হুজ আঙ্কেল, হুজ আন্ট, হুজ বুক, হুজ মাইক্রোফোন, হুজ মোবাইল, হুজ বাইক, ওই যে তার সাথে একটি নাউন আসে, এর জন্য সে হচ্ছে পজিটিভ। সে পজেশন বুঝায়, সে রিলেশন বুঝায়, এর জন্য হুজ হচ্ছে পজিটিভ ফর্ম, তার সাথে একটি নাউন লাগে। আচ্ছা, এখন দেখুন তো এই যে যেগুলোর কথা বলেছি, এরা কেউ যেমন এখানে হুইচ, সে কি সেন্টেন্সের শুরুতে বসে এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাচ্ছে? এই সেন্টেন্সটি কিন্তু ইন্টারোগেটিভ হতে পারতো, হয়তো বা এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হতে পারতো, হলেই কি আমরা হুইচকে বলতাম যে হচ্ছে সে ইন্টারোগেটিভ প্রোনাউন? না, আমরা দেখতাম এই হুইচ কি এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানিয়েছে কিনা। সে তো বানায়নি, সে তো মাঝখানে বসে আছে, ভদ্র ছেলের মতো সে মাঝখানে বসে আছে, সে তো এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানায়। যদি এটা ইন্টারোগেটিভ হতো তাহলে আমি বলছি, আমরা এক্সট্রা এক্সাম্পলে যাচ্ছি না, সে এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাচ্ছে কিনা দেখতে হবে। এখানে হয়তো অন্য কোনো কিছু বসে এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ বানাচ্ছে, কিন্তু সে বানাচ্ছে কিনা? না, হুইচ বানাচ্ছে না। মাঝখানে বসে সে ইন্টারোগেটিভ বানাতে পারে না। তাহলে মাঝখানে বসে রিলেশন তৈরি করে, তাহলে মাঝখানে থাকলে সেগুলো রিলেটিভ হয়, আর শুরুতে থাকলে সেগুলো ইন্টারোগেটিভ হয়, যদি সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এই যেমন দেখুন, হু দেয়া আছে, I am looking for someone who can watch my dog while I go on vacation. তাহলে হু, এই যে দুটো ক্লোজকে জোড়া লাগিয়েছে, আই এম লুকিং ফর সামওয়ান এবং সামওয়ান ক্যান ওয়াচ মাই ডগ হোয়াইল আই গো অন ভ্যাকেশন। তাহলে হু কি করেছে? জোড়া লাগিয়েছে দুটো অংশকে। দ্য পুলিশ নিডেড ডিটেইলস দ্যাট কুড হেল্প আইডেন্টিফাই দ্য রবার। দ্যাট কি করেছে? এই যে পরের অংশ আগের অংশ, এই দুটোকে সে জোড়া লাগিয়েছে, জোড়া লাগিয়েছে, এজন্য সে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপর দিস ইজ রেবেকা হুজ ব্রাদার ওয়েন্ট টু স্কুল উইথ মি। হুজ ব্রাদার, হুজ কি করেছে? এই যে পুরো অংশটিকে আগের অংশের সাথে সে জোড়া লাগিয়েছে, দুটো ক্লোজকে সে জোড়া লাগিয়েছে, এই জন্য সেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে অনেকগুলো রিলেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ প্রোনাউনের চেহারা সমান সমান, কিন্তু তাদেরকে আমরা চিনবো কিভাবে? আরেকটি ঝামেলা আছে, আমরা একটু পরে পড়বো। তাহলে রিলেটিভ প্রোনাউন মাঝখানে বসে দুটো ক্লোজকে জোড়া লাগায়, আর ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো সেন্টেন্সের শুরুতে বসে তারা এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানায়। এই হচ্ছে আসল হু ভার্সাস হুম। দেখি আমরা হু, আমরা এটি জানি সবাই যে হু এর পরে ভার্ব বসে, হু এর পরে কি বসে? ভার্ব আসে। আর হুম এর পরে কি আসে? প্রথমে সাবজেক্ট আসে এবং তারপরে ভার্ব আসে। হু এর পরে ভার্ব চলে আসবে, আর হুমের পরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। কারণ হু এর অবস্থান হচ্ছে সে নিজেই সাবজেক্টের জায়গাতে বসে। হু বসে কোন জায়গায়? সে নিজেই সাবজেক্টের জায়গাতে বসে। তার মানে হলো, যদি সাবজেক্টের জায়গাতে কোনো কিছু থাকে, তাহলে কি আপনি আবার আরেকটি সাবজেক্ট দেবেন? না, দেবেন না। তাহলে হু যেহেতু সে নিজেই সাবজেক্টের জায়গাতে বসে, তাই আরেকটি সাবজেক্ট দেওয়ার দরকার নেই, কারণ সে নিজেই সাবজেক্ট। আর হুম হচ্ছে অবজেক্টের জায়গাতে, তাই আলাদা করে সাবজেক্ট দিতে হয়, আলাদা করে সাবজেক্ট দিতে হয়। এজন্য হুমের পরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে। তাহলে দেখুন তো, আমরা দেখি এক্সাম্পল গুলো। ইউ উইল বি শকড হোয়েন আই টেল ইউ হু কল্ড মি লাস্ট নাইট। ইউ উইল বি শকড, তুমি শকড হয়ে যাবে, হোয়েন আই টেল ইউ, যখন আমি তোমাকে বলবো, হু কল্ড মি লাস্ট নাইট। কে কল দিয়েছিল? ট্রাম্প। ট্রাম্প কল দিয়েছিল, এজন্য বলছে যে তুমি শকড হয়ে যাবে যখন আমি তোমাকে বলবো কে গতকাল রাতে আমাকে কল দিয়েছিল। হু বসেছে কোন জায়গায়? এখানে সে ক্লোজে সাবজেক্টের পজিশন এটি, সো এখানে আর সাবজেক্ট দেওয়ার দরকার নেই। তারপরে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। এখানে ভার্ব এসেছে। হুমের বেলায় দেখেন, হুমের পরে সাবজেক্ট আসে, তারপরে ভার্ব আসে।
যেমন হুম আই মেট, আপনি হয়তো মনে করবেন যে এটি যদি অবজেক্টের পজিশনে হয় তাহলে সে আগে আসলো কেন। আসলে বিষয়টি হচ্ছে হুম আই মেট মানে হচ্ছে আই মেট হিম, আই মেট হিম বা আই মেট হার বা আই মেট ইউ, এরকম কিছু একটা। অর্থাৎ তার অবস্থানটা কিন্তু অর্থগত দিক দিয়ে পরে। তাহলে জাস্ট এটি খেয়াল করব যে হু এর পরে ভার্ব আসে আর হুম এর পরে সাবজেক্ট এসে তারপরে ভার্ব আসে, এই জিনিসটি খেয়াল করলেই চলবে। আচ্ছা, তারপর আমরা যাই রেসিপ্রোকাল প্রোনাউন। খুব ইম্পর্টেন্ট একটি প্রোনাউন, বেশি ইম্পর্টেন্ট না, আমাদের বেশি নাই, আমরা শেষ করে দিচ্ছি। রেসিপ্রোকাল প্রোনাউন, এটি প্রোনাউনের শেষ ধাপ। রেসিপ্রোকাল হচ্ছে এই প্রোনাউনটি পারস্পরিক রিলেশন বোঝায়। এক্সাম্পল দেখি আমরা, সাকিব এন্ড তানিয়া গেভ ইচ আদার গোল্ড রিংস অন দেয়ার ওয়েডিং ডে। মানে হচ্ছে ওয়েডিং ডে অর্থাৎ বিয়ের দিনে সাকিব তানিয়াকে রিং দিয়েছে, গোল্ড রিং দিয়েছে। আবার তানিয়াও সাকিবকে গোল্ড রিং দিয়েছে, দুজন দুজনকে দিয়েছে। যদি একজন, শুধুমাত্র একজন আরেকজনকে দিত তাহলে কিন্তু এটি রেসিপ্রোকাল হতো না। রেসিপ্রোকাল হচ্ছে পারস্পরিক রিলেশন। আমি তোমাকে মেরেছি, এটি কি রেসিপ্রোকাল? না। আমি তোমাকে মেরেছি, তুমিও আমাকে মেরেছ, এটি রেসিপ্রোকাল। আমি তোমাকে মেরেছি, তুমিও আমাকে মেরেছ, এটি রেসিপ্রোকাল। আমি তোমাকে মেরেছি, তুমি আমাকে ফুল দিয়েছো, এটা কি রেসিপ্রোকাল? না, কাজ সমান হওয়া লাগবে। তাহলে রেসিপ্রোকাল জিনিসটা হচ্ছে পারস্পরিক সমান জিনিস। সাকিব তানিয়াকে গোল্ড রিং দিয়েছে, তানিয়া সাকিবকে গোল্ড রিং দিয়েছে, এটি হচ্ছে রেসিপ্রোকাল অ্যাকশন, মিউচুয়াল বা পারস্পরিক অ্যাকশন। এই জন্য রেসিপ্রোকাল প্রনাউন বসাতে হয়। রেসিপ্রোকাল প্রনাউন হচ্ছে মাত্র দুটো, একটি হচ্ছে ইচ আদার আর একটি হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে দুইয়ের বেলায় সাধারণত ইচ আদার বসে এবং দুইয়ের বেশির বেলায় ওয়ান অ্যানাদার বসে। সাধারণত দুজন, সাকিব এবং তানিয়া কয়জন? দুজন। তাহলে তারা পরস্পর পরস্পরকে গোল্ড রিং দিয়েছে, এজন্য এটি হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। দুজনের জন্য আমরা ইচ আদার বসিয়েছি। এখন আসুন, দ্য স্টুডেন্টস কনগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার আফটার গিভিং প্র্যাকটিস স্পিচেস। তারা কনগ্রাচুলেট করেছে। ধরুন এখানে 10 জন স্টুডেন্ট আছে, তাহলে 10 জনের 10 জনই মানে হচ্ছে তারা প্রত্যেককে কি করেছে? কনগ্রাচুলেট করেছে। ধরুন নাম্বার ওয়ান 2 থেকে 10 সবাইকে কনগ্রাচুলেট করেছে। 2 নাম্বার 1 এবং 3 থেকে 10 সবাইকে কনগ্রাচুলেট করেছে। 3 নাম্বার 1 2 এবং 4 থেকে 10 সবাইকে সে কনগ্রাচুলেট করেছে। 10 নাম্বার 1 থেকে 9 সবাইকে কনগ্রাচুলেট করেছে। অর্থাৎ মিউচুয়াল কাজটি হয়েছে, পরস্পর পরকে সবাইকে কংগ্রাচুলেট করেছে, এর জন্য এটি রেসিপ্রোকাল। মানুষ কয়জন? এখানে স্টুডেন্টস, অনির্দিষ্ট। অনির্দিষ্ট হলে মনে করবেন 2 এর বেশি এবং ওয়ান অ্যানাদার বসিয়ে দেবেন। এরপর দ্য টু বয়েজ থ্রু দ্য বল ব্যাক এন্ড ফোর্থ টু ইচ আদার। দুজন খেলছিল, তাহলে ধরলাম এ বি, এ বির দিকে বল ছুঁড়ে মারছিল, বি এর দিকে বল ছুঁড়ে মারছিল, এ বি কে বি এ কে। তাহলে পরস্পর সমান জিনিস না? ছুঁড়ে মারছে ছুঁড়ে মারছে ছুঁড়ে মারছে ছুঁড়ে মারছে, সমান সমান কাজ হচ্ছে। এর জন্য এটি হচ্ছে রেসিপ্রোকাল। দুইজন পরস্পর পরস্পরকে, এর জন্য হচ্ছে রেসিপ্রোকাল। দুইজন এর জন্য ইচ আদার দিয়েছি। উই শুড সাপোর্ট ওয়ান অ্যানাদার। আমরা, আমাদের উচিত পরস্পরকে সাপোর্ট দেয়া। কয়জন? অনির্দিষ্ট। ধরে নিলাম 5 জন 7 জন 10 জন হতে পারে। এই জন্য অনির্দিষ্ট হলে আমরা জেনারেলি ওয়ান অ্যানাদার বসিয়ে দেব। গেল এটি। তাহলে রেসিপ্রোকাল প্রনাউন দুটো। যদি পারস্পরিক হয়, মিউচুয়াল হয়, তাহলে আমরা রেসিপ্রোকাল প্রনাউন বসাবো। দুজনের বেলায় দেব ইচ আদার, আর 2 এর বেশি হলে দেব আমরা ওয়ান অ্যানাদার। আচ্ছা ধরুন তো পরীক্ষাতে প্রশ্ন করলো যে টম এন্ড জেরি লাভ ওয়ান এনাদার, তারপর দেয়া আছে ইচ এনাদার। ইচ আদার দেয়া নেই, ওয়ান এনাদার আছে, ইচ এনাদার আছে, দি আদার্স দেয়া আছে, অল আদার দেয়া আছে। তাহলে কোনটি আনসার করবেন? টম এন্ড জেরি দুজন, অপশনে দেয়া আছে ইচ এনাদার, ইচ আদার নেই কিন্তু, ইচ এনাদার যেটি ভুল। এরপর দেয়া আছে ওয়ান এনাদার, আপনি কোনটি দেবেন বলুন? একটু রেসপন্স করুন তো।
একটু রেসপন্স করুন। কেউ বলেছেন ইচ এনাদার, না ইচ এনাদার তো হবে না, কারণ ইচ এনাদার আমি তো বলেই দিয়েছি এটি একটি বুল ফর্ম, ইচ এনাদার দেয়া যাবে না, এটি ওয়ান এনাদার দেবেন। কেন দেবেন? কারণ হচ্ছে মডার্ন গ্রামার দুইয়ের বেশির বেলায়ও ইচ আদার বসায়, আবার দুইজনের বেলায়ও ওয়ান এনাদার বসায়, দুজনের বেলায়তেও ওয়ান এনাদার বসায়, দুইয়ের বেশির বেলায়ও ইচ আদার বসায়। তাহলে যখন দেখবেন পরীক্ষাতে ইচ আদার দেয়া নেই, ওয়ান আদার দেয়া আছে, তাহলে ওয়ান আদার কারেক্ট আনসার। আবার দেখলেন যে 5 জনের কথা বলা হচ্ছে বা দ্য স্টুডেন্টস অনির্দিষ্ট, এখানে নরমালি ওয়ান এনাদার দেয়ার কথা ছিল কিন্তু ওয়ান এনাদার দেয়া হয়নি, কি বসাবেন? ইচ আদার বসিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, কারণ মডার্ন গ্রামার একটিকে আরেকটির সাথে ইন্টারচেঞ্জ করে ইউজ করে কোনো সমস্যা নেই। কিন্তু দুজনের কথা বলা হচ্ছে এবং ইচ আদার দেয়া আছে, ওয়ান এনাদার দেয়া আছে, আনসার কি দেবেন? অবশ্যই ইচ আদার দেবেন। অনেকের কথা বলা হচ্ছে অনির্দিষ্ট বা 10 জন, ইচ আদার দেয়া আছে, ওয়ান এনাদার দেয়া আছে, তাহলে আপনি আনসার কি দেবেন? ওয়ান এনাদার দেবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার। একজন বলেছেন যে সাচ দিয়ে একটি এক্সাম্পল, সাচ ইজ দ্য কেস, সাচ ইজ দ্য কেস, এরকমই হচ্ছে বিষয়টি, সাচ অর্থ হচ্ছে এরকম ক্ষেত্রে এরকম বা এই এই জিনিসটি। প্রোনাউন ভার্সেস এডজেক্টিভ, এখন আসুন আর কিছু সমস্যা আছে, যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ হয়, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো ডিস্ট্রিবিউটিভ এডজেক্টিভ হয়, ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো ইন্টারোগেটিভ এডজেক্টিভ হয়, তারপর রিলেটিভ প্রোনাউনগুলো রিলেটিভ এডজেক্টিভ হতে পারে, ইনডিফিনিট প্রোনাউনগুলো ইনডিফিনিট এডজেক্টিভ হয়। আলাদা আলাদা করে পড়িনি, পড়লে সময় লাগবে। আপনি যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চিনেন তাহলে ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ শেখাটাও একদম সহজ। আসুন, আই ওয়ান্ট দিস, আই ওয়ান্ট দিস, আমি এটি চাই, কোনটি চাই? এটি চাই, তাহলে দিস এটি কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি বলা হয় আই ওয়ান্ট দিস শার্ট, দিস শার্ট, এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ, কারণ নির্দেশ করছে এটি ঠিক আছে, কিন্তু সমস্যা হলো তারপরে একটি নাউন চলে এসেছে, নাউন চলে আসলেই প্রোনাউন তাকে পরিবার থেকে ত্যায্য করে দেয়, প্রোনাউন তাকে তার ফ্যামিলি থেকেই বের করে দেয় নাউনের সাথে যদি বসে, কারণ প্রোনাউন নাউনের সাথে বসে না, বসে কে? এডজেক্টিভ বসে, আর এডজেক্টিভ এই 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 সুযোগটি লুফে নেয়, তার ফ্যামিলিকে সে বড় করে ফেলে। তাহলে দিস শার্ট, এখানে দিস ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ কেন? কারণ তার পরেই একটি নাউন আছে এজন্য। আর আই ওয়ান্ট দিস এটি প্রোনাউন কেন? কারণ তার সাথে কোনো নাউন নেই, সে একটি নাউনের জায়গাতে বসাচ্ছে, এজন্য এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এখানে দিস শার্টের দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ এডজেক্টিভ। এরপরে আসুন, দেয়ার দেয়ার আর সেভারেল ইন দ্য সেফ রুম, বলা হচ্ছে সেফ রুমের ভিতরে সেভারেল, কেউ বলেছে আচ্ছা সেফ রুমের ভিতরে কি কোনো মানুষ আছে? সেফ রুমের ভিতরে কি কোনো মানুষ আছে? সে বলছে দেয়ার আর সেভারেল ইন দ্য সেফ রুম, মানে হচ্ছে অনেকেই আছে, সেভারেল অনেকেই আছে। তাহলে এই যে সেভারেলটি দেয়া হচ্ছে, সেই সেভারেলটি অনির্দিষ্ট মানুষের বেলায় ব্যবহার করা হয়েছে, এজন্য এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। আর পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি বলা হচ্ছে দেয়ার আর সেভারেল পিপল ইন দ্য সেফ রুম, পিপল ইন দ্য সেফ রুম, এটিও কিন্তু ইনডিফিনিট বা অনির্দিষ্ট, কিন্তু সমস্যা হচ্ছে সে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন না, সে হচ্ছে ইনডিফিনিট এডজেক্টিভ। কেন? কারণ পরেই নাউন আছে। তাহলে নামগুলো সবগুলো সমান সমান থাকবে, যখনই দেখবেন পরে কি আছে? নাউন দেয়া আছে, তখন ধরে নেবেন এটি কি? এটি হচ্ছে একটি এডজেক্টিভ। আর যখন দেখবেন নাউন সাথে নেই তখন সেটি কি? সেটি হচ্ছে প্রোনাউন। হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, এখানে হুইচ বসানো হয়েছে এবং এই হুইচ এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ বানিয়েছে, এজন্য এই হুইচটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তার সাথে কিন্তু কোনো নাউন দেয়া নেই। কিন্তু এখানে হুইচ কালার ডিড ইউ চুজ ফর ইয়োর বেডরুম ওয়াল, হুইচ কালার,
এই হুইচ কি, হুইচ সেন্টেন্সের শুরুতে বসেছে, এই হুইচ এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ বানিয়েছে, এজন্য এই হুইচটি হচ্ছে ইন্টারোগেটিভ। কিন্তু তারপরেই একটি নাউন দেয়া আছে, এজন্য সে আর ইন্টারোগেটিভ প্রোনাউন না, সাথে যেহেতু নাউন বসেছে এজন্য এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ এডজেক্টিভ। তাহলে সহজে চিনে নেব, পরে নাউন আছে মানেই হচ্ছে সেটি এডজেক্টিভ, আর নাউন নেই মানেই হচ্ছে সেটি প্রোনাউন। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আসলে আমরা অ্যান্টিসিডেন্ট নিয়ে ২-২.৫ মিনিট একটু আলোচনা করে ফেলি। প্রোনাউন্স আর ভার্সেটাইল, অর্থাৎ তারা বহুমুখী, বিভিন্ন ধরনের। দ্য প্রোনাউন ইট ক্যান রেফার টু জাস্ট অ্যাবাউট এনিথিং। ইট দ্বারা যে কোনো কিছুকে বোঝায়। এ বাইক, এ ট্রি, এ মুভি, এ ফিলিং, এনিথিং, যে কোনো কিছুকে বোঝায়। দ্যাটস ওয়াই ইউ নিড অ্যান অ্যান্টিসিডেন্ট। এজন্য কি দরকার? একটি অ্যান্টিসিডেন্ট দরকার। অ্যান্টিসিডেন্ট ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ এগুলো ঝামেলা বাধাই ফেলে। অর্থাৎ আমি ইউজ করলাম ইট, এই ইট দ্বারা কোন জিনিসকে বোঝানো হচ্ছে সেটি আমাকে বুঝতে হবে না? বা বললাম হি, শি, এই হি শি দ্বারা কাকে বোঝানো হচ্ছে সেই জিনিসটি তো আমাকে বুঝতে হবে। আচ্ছা, এক্সাম্পলে আসেন। দ্য সাইন ওয়াজ টু ফার অ্যাওয়ে ফর হেনরি টু রিড ইট। এখানে বলা হচ্ছে দ্য সাইন ওয়াজ টু ফার অ্যাওয়ে, অনেক দূরে ছিল। কার জন্য? হেনরির জন্য। টু রিড ইট, কি পড়ার জন্য? এখানে সাইনটি পড়ার জন্য বলা হচ্ছে। ওটা সাইনটি পড়ার জন্য সেটি অনেক দূরে ছিল, অনেক দূরে ছিল, এই জন্য হেনরি পড়তে পারেনি। তাহলে ইট দ্বারা কোন জিনিসকে বোঝানো হচ্ছে? ইট দ্বারা সাইনকে বোঝানো হচ্ছে। আবার আসুন আরেকটি সেন্টেন্স দেখি। জেসিয়া সেড শি ইজ অলমোস্ট ফিনিশড উইথ দ্য অ্যাপ্লিকেশন। জেসিয়া বলেছিল যে তার অ্যাপ্লিকেশনটি প্রায় শেষ হয়ে গিয়েছে, প্রায় শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ শেষ হচ্ছে। এই যেখানে শি দ্বারা কাকে বোঝানো হচ্ছে? জেসিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে ওই যে প্রোনাউনের আগে তার রেফারেন্স নাউন হিসেবে যেটি বসে সেটিকে বলা হয় প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। যেমন এখানে ইট, ইট কাকে রেফার করে বা কাকে বুঝায়? সে সাইনকে বুঝায়। এর জন্য এখানে সাইন হচ্ছে কি? সাইন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর ইট হচ্ছে সেই অ্যান্টিসিডেন্টের প্রোনাউন। এখানে জেসিয়া হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কারণ সি জেসিয়াকে বুঝায়। জেসিয়া হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং সি হচ্ছে তার প্রোনাউন। একদম প্রথম স্লাইডে আমরা যে পড়েছিলাম মনে আছে? একদম প্রথম স্লাইডে আমরা ছোট্ট করে একটু দেখি। এই যে এখানে দেখুন, সারা, এই যে এখানে সারা হ্যাজ অলওয়েজ লাভড ফ্যাশন, she announced that she wants to she announced that she wants to go to fashion school। এখানে প্রথম সেন্টেন্সে সারা ব্যবহার করা হয়েছে, পরে she ব্যবহার করা হয়েছে, আবার she ব্যবহার করা হয়েছে। প্রথমে নাউন, তারপরে প্রোনাউন, তারপরে প্রোনাউন। এই যে she ব্যবহার করা হয়েছে, she দ্বারা কাকে বোঝানো হয়? ওই যে প্রথমে যে সারাকে ব্যবহার করা হয়েছে, সারা নাউনটিকে রেফার করে। এই she দ্বারা সারাকে বুঝায়, পরের she দ্বারাও সারাকে বুঝায়। তার মানে হলো এই শি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে সারা, এই শি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে সারা। তাহলে অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রোনাউন যে নাউনটিকে রেফার করে, যে নাউনটিকে বোঝায়, সেই নাউনটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর পরে যে প্রোনাউনটি ব্যবহার করা হয় সে হচ্ছে তার ওই অ্যান্টিসিডেন্টের রেফারেন্স প্রোনাউন। সহজ জিনিস এগুলো। অ্যান্টিসিডেন্টের বিষয়ে আমাদেরকে একটি জিনিস খেয়াল করতে হবে, একদম সর্বশেষ স্লাইডে আমরা আলোচনা করছি। হ্যাঁ, আমরা এখানে শেষ করে ফেলবো। এই জিনিসটা আমরা একটু দেখে নেই। প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্টের মধ্যে এগ্রিমেন্ট থাকতে হবে। যদি এগ্রিমেন্ট না থাকে তাহলে সেটি কি হবে? সেটি ভুল হবে। এটি আমরা সবাই করি, কিন্তু রাইটিং এ অনেকে বিশাল বিশাল ভুল করে ফেলেন। আমি রাইটিং এর যখনই যে অ্যাসাইনমেন্ট গুলো চেক করেছি বা চেক করি বা যেগুলো দেখি, আমার কাছে মনে হয় যে হচ্ছে কমন যে ভুলগুলো আছে তার মধ্যে একটি ভুল হচ্ছে প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের এগ্রিমেন্ট অনেকেই মানেন না। এর জন্য আপনার রাইটিং এর কোয়ালিটিটি নষ্ট হয়ে যায়। আপনি হয়তো লিখতে গিয়ে খেয়াল করেন না, কিন্তু যে পড়ে সে কিন্তু আপনার লিখার চেয়ে অনেক দ্রুত গতিতে পড়ে যান। এজন্য তার চোখে বিষয়গুলো ভাসে। এজন্য
খুব কেয়ারফুলি প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের এগ্রিমেন্টটি খেয়াল করতে হবে। When an employee does not agree with their boss's decision, the employee should not support that decision. এখানে বলা হচ্ছে when an employee, যখন একজন এমপ্লয়ি does not agree with their কার জন্য বসে আমরা থার্ড পারসন প্লুরালের জন্য না, প্লুরালের জন্য, কিন্তু এখানে বলা হচ্ছে এন এমপ্লয়ি, একজন এমপ্লয়ির কথা বলা হচ্ছে, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাউনের জন্য তার যে রেফারেন্স প্রোনাউনটি আমরা ইউজ করলাম সেটিকে আমরা প্লুরাল দিতে পারবো? অবশ্যই পারবো না, প্লুরাল দেয়া যাবে না। যদি প্লুরাল দেই তাহলে সেটি ভুল হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে অ্যান্টিসিডেন্ট, এই যে এমপ্লয়ি হচ্ছে দেয়ারের অ্যান্টিসিডেন্ট, দেয়ারের অ্যান্টিসিডেন্ট হচ্ছে তার এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ি অর্থাৎ অ্যান্টিসিডেন্ট এবং তার রেফারেন্স প্রোনাউনের মধ্যে এগ্রিমেন্ট বা মিল থাকতে হবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার হবে, প্লুরাল হলে অবশ্যই প্লুরাল হবে। তাহলে দেয়ার এখানে হবে না, এখানে হিজ বসবে বা হারও দিতে পারেন। তাহলে এখানে এগ্রিমেন্টটি হয়নি, কারেক্ট হবে when an employee does not agree with his boss decision, the employee should not support that decision। তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই কি করব, খেয়াল করব। দেখি তো চেটে না, রিলেটিভ প্রোনাউন সেটি আছে তো, রিলেটিভ প্রোনাউন সেটি আছে। রিলেটিভ প্রোনাউন গুলো তো কোন একটি নাউনকে বা আরেকটি প্রোনাউনকে বোঝায়। অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী, পূর্ববর্তী যাকে রেফার করে তাকেই তার অ্যান্টিসিডেন্ট বলা হয়। রিলেটিভ প্রোনাউন যখন বসে, যেমন আই নো দ্য ম্যান হু কেম টু মিট ইউ, আই নো দ্য ম্যান হু কেম টু মিট ইউ, এখানে যে হু বসেছে সে কাকে বুঝায়, কাকে রেফার করে? ম্যানকে বুঝায়। হু কাকে বুঝায়? আই নো দ্য ম্যান হু কেম টু মিট ইউ, এখানে যে হু বসেছে সে কাকে বুঝায়? সে দ্য ম্যান কে বুঝায়, সে ম্যান কে বুঝায়। তাহলে হু এর অ্যান্টিসিডেন্ট কে? হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে ম্যান। তাহলে হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট কে? ম্যান। হু হচ্ছে একটি প্রোনাউন, তার অ্যান্টিসিডেন্ট কে? ম্যান। তো শুধু রিলেটিভ প্রোনাউনের বেলায় না, জেনারেলি সবগুলো প্রোনাউনেরই অ্যান্টিসিডেন্ট থাকে। কোনটি প্রকাশ করা হয়, কোনটি স্পষ্ট হলে আর প্রকাশ করা হয় না বা বলা হয় না। এর জন্য যে সব সময় যে 100% টাইম অ্যান্টিসিডেন্ট থাকে সেরকমও না। অ্যান্টিসিডেন্ট কখন থাকে না? যখন সেই বিষয়টি যাকে বলা হচ্ছে তার কাছে ক্লিয়ার থাকে, তখন আর অ্যান্টিসিডেন্টকে লেখা হয় না। আশা করি বিষয়টি ক্লিয়ার। আচ্ছা, তারপর আসুন, সামিরা শুড মেক হিজ ওন ডিসিশন। হিজ ওন ডিসিশন, সামিরা একটি মেয়ের নাম, এখানে বলা হচ্ছে হি, তার জন্য হিজ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্টের মধ্যে এগ্রিমেন্ট নেই। যেহেতু সামিরা মেয়ের নাম, তাই কি করতে হবে? হার দিতে হবে, হিজ দেয়া যাবে না। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে সামিরা শুড মেক হার ওন ডিসিশন, এভাবে ঠিক করতে হবে। অর্থাৎ যদি নাউনটি ছেলে হয়, তার রেফারেন্স প্রোনাউন হিসেবে কি দিতে হবে? ছেলে দিতে হবে, ছেলে প্রোনাউন দিতে হবে। নাউনটি যদি মেয়ে হয় তাহলে যে পরের প্রোনাউনটিকেও মেয়ে দিতে হবে, এভাবে দিতে হবে। সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, তারপর ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এইভাবে দিতে হবে। তানবীর শুড মেক ইয়োর ওন ডিসিশন, তানবীর শুড মেক ইয়োর ওন ডিসিশন। তানবীর সে কার সিদ্ধান্ত নেবে? সে তো তার নিজের সিদ্ধান্ত নেবে, তার নিজের সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। তাহলে তানবীর শুড মেক, থার্ড পারসন আর সেকেন্ড পারসন কি এগ্রিমেন্ট হবে? যে আমরা নাউন দিলাম থার্ড পারসন আর তার রেফারেন্স প্রোনাউন দিলাম কি সেকেন্ড পারসন, এটি কি হবে? এটি সম্ভব না। তাহলে থার্ড পারসনের জন্য থার্ড পারসনের প্রোনাউন দিতে হবে, সেকেন্ড পারসনের জন্য সেকেন্ড পারসনের প্রোনাউন দিতে হবে, ফার্স্ট পারসনের বেলায় ফার্স্ট পারসনের প্রোনাউন দিতে হবে। এটি খেয়াল করতে হবে। তাহলে আচ্ছা, প্রোনাউন গুলো তো এগুলো হচ্ছে থার্ড পারসনের বেলায় হচ্ছে এই সমস্যাটি হবে, কারণ থার্ড পারসনের বেলায় নাম ইউজ করা হয় এবং তার প্রোনাউন হিসেবে হিজ, হার, ইট এগুলো ইউজ করা হবে বা দে ইউজ করা হবে। তাহলে তানবীর শুড মেক হিজ ওন ডিসিশন। এরপর আসুন, যে বলেছিলেন নিশাত আপু বলেছিল সম্ভবত যে আমরা কিসের রিলেটিভ প্রোনাউনের বেলা আমরা রিলেটিভ প্রোনাউন কেউ এনেছি। ইট ইজ সাইমন হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। এখানে সাইমন দিয়েছি আমরা, সাইমন কি? একজন মানুষের নাম। পরে আমরা কি বলছি?
হুইচ। হুইচকে কি আমরা মানুষের জন্য বসাই? না, বসাই না। আমরা কার জন্য বসাই? হুইচকে বস্তুর জন্য বসাই। তাহলে সাইমন যেহেতু মানুষ, তাই তার জন্য কি দিতে হবে? হু দিতে হবে। তাহলে ইট ইজ সাইমন হুইচ ইজ রেসপন্সিবল, এটি ভুল। কারেক্ট কি হবে? ইট ইজ সাইমন হু ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। মানুষের জন্য আমরা হু বসাবো। দ্য ডগের জন্য কি আমরা হু বসাবো? না, হুইচ বসাতে হবে। দ্য ডগের জন্য আমরা হু বসাতে পারবো না। তাই এই বিষয়গুলো প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের যে এগ্রিমেন্টটি আছে, আমি খুব সহজ ভাষায় বলেছি যে নাউন সিঙ্গুলার হলে প্রোনাউন তার সিঙ্গুলার হবে, নাউন প্লুরাল হলে প্রোনাউন প্লুরাল হবে, নাউন যদি থার্ড পারসন হয় তাহলে প্রোনাউনকেও থার্ড পারসন দিতে হবে। আবার নাউন যদি ছেলে হয় প্রোনাউনকে ছেলে দিতে হবে, নাউন যদি মেয়ে হয় তাহলে প্রোনাউনকেও মেয়ে দিতে হবে। আর যদি নাউনটি যদি হচ্ছে কোনো পার্সন হয় তাহলে তার জন্য পার্সন অনুসারে যেটি হু বা দ্যাট বা হোম যেটি বসে সেটি বসাতে হবে। আর যদি বস্তু হয় তাহলে বস্তুর জন্য হুইচ বা দ্যাট যেটি বসে সেটি বসাতে হবে। অর্থাৎ প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্টের মধ্যে এগ্রিমেন্টই ঠিকঠাক মতো বসাতে হবে। এগুলো রাইটিং এ অনেকে ভুল করেন, প্রচুর ভুল করেন, এর জন্য খুব কেয়ারফুল এগুলোকে আমরা ইউজ করব। এই ছিল আমাদের আজকের আলোচনা। এরপরে আমরা শেষ করে ফেলবো। সম্ভবত আমরা একটু বেশি সময় নিয়েছি, তবে বেশি সময় নিলেও আমরা বিষয়গুলোকে কেয়ারফুলি, খুব ক্লিয়ারলি শেষ করার চেষ্টা করেছি। এরপর আর কারো যদি কোনো জায়গাতে সমস্যা থাকে তাহলে বলুন আমাকে। ইচ আদার ওয়ান অ্যানাদার। আচ্ছা, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার বলছি, আমি স্লাইড থেকে বের হয়ে যাই। ইচ আদার ওয়ান অ্যানাদার হচ্ছে ইচ আদার বসে দুইজনের বেলায় পারস্পরিক। পারস্পরিক মানে হচ্ছে পারস্পরিক জিনিসটি কি? আমি আপনাকে ফুল দিয়েছি, আপনি আমাকে কাঁটা দিলেন, সেটি তো পারস্পরিক হবে না। কি করতে হবে? ফুল দিলে ফুল দিতে হবে, কাঁটা দিলে কাঁটা দিতে হবে, ভালোবাসলে ভালোবাসতে হবে, মার দিলে মার দিতে হবে। এটি হচ্ছে পারস্পরিক রিলেশন। তাহলে কি করলাম? আমি তাকে ফুল দিয়েছি, সে ফুল দিয়েছে, সমান সমান হয়েছে। এটি হচ্ছে মিউচুয়াল রেসিপ্রোকাল রিলেশন। সেই রেসিপ্রোকাল রিলেশনের বেলায় যদি দুজনের বেলায় হয় তাহলে আমরা ইচ আদার ব্যবহার করব, এবং দুইয়ের বেশির মানুষের বেলায় তখন আমরা কি করব? ওয়ান এনাদার ব্যবহার করব। ওয়ান এনাদার দুইয়ের বেশির বেলায়। কিন্তু এটি হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুসারে। কিন্তু মডার্ন গ্রামার বা আধুনিক গ্রামারে কি করা হয়, যে রাইটাররা এভাবে ইউজ করেন যে দুইজনের বেলায় তো আমরা নরমালি পড়েছি ইচ আদার বসবে, বেশি না ইচ আদার বসবে। এখন আমরা কি করতে পারি যে দুজনের বেলাতেও কিন্তু ওয়ান অ্যানাদার ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। আর দুইয়ের বেশির বেলায়ও কিন্তু ইচ আদার ব্যবহার করা যায়, তাতেও কোনো সমস্যা হয় না। তো পরীক্ষাতে আনসার করতে গেলে আপনি খেয়াল করবেন, ধরুন যদি দুজন দিয়ে পরীক্ষাতে প্রশ্ন করে, তাহলে আপনি খেয়াল করবেন সেখানে ইচ আদার আছে কিনা। ইচ আদার পেলে অবশ্যই আপনি ইচ আদার দেবেন, ওয়ান অ্যানাদার থাকলেও সেটি দেবেন না, আপনি ইচ আদার দেবেন। আর দুইয়ের বেশির বেলায় আপনি কি করবেন? দুইয়ের বেশির বেলায় ইচ আদার দেয়া থাকুক আর ওয়ান অ্যানাদার দেয়া থাকুক বা যাই দেয়া থাকুক না কেন, ইচ আদারের বেলায় দুইয়ের বেশি বেলায় যদি দেখেন সেখানে ওয়ান অ্যানাদার আছে, তাহলে অবশ্যই আপনি ওয়ান অ্যানাদার আনসারে দেবেন। কিন্তু যদি দুজনের বেলায় যে দেখুন ইচ আদার দেয়া নেই, ওয়ান অ্যানাদার দেয়া আছে, তাহলে আপনি কি করবেন? ওয়ান অ্যানাদার বসিয়ে দেবেন, সেটি কারেক্ট। আবার দুইয়ের বেশির বেলায় ধরুন 20 জনের বেলাতে দেয়া আছে ইচ আদার, ওয়ান অ্যানাদার দেয়া নেই, সেক্ষেত্রে আপনি ইচ আদার দেবেন, সেটিও কারেক্ট, কোনো ভুল নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কারো সমস্যা হওয়ার কথা না, তারপরে সমস্যা থাকলে বলবেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আরো। তাহলে আজকের মতো আরো মনে হয় কোয়েশ্চন আছে, একটু কোন জিনিসটি ফেসবুকে গ্রুপে থাকবে দেখে নিতে পারবেন, তারপর যদি সমস্যা হয় তাহলে স্পেসিফিক করে বলেন কোনটি, কোন জিনিসটি রিপিট করব স্পেসিফিক করে বলেন। আর আপনাদেরকে আমি আনমিউট করার সুযোগও দিয়ে দেই, যাতে আপনারা যদি কারো কোনো কিছু বলার থাকে তাহলে যাতে বলতে পারেন। আমি আনমিউট করে দিয়েছি, কেউ যদি কিছু বলতে চান তাহলে নিজে নিজেকে আনমিউট করে বলতে পারেন। ওই যে ইচ আদার, ইচ আদার হচ্ছে যে দুজনের বেলায়, ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের বেশির বেলায়। এই জিনিসটি হচ্ছে বেসিক্যালি। আবার এগুলোকে নরমালি এই রুলটি হলে এগুলোকে ইন্টারচেঞ্জ করা যায়। দুজনের বেলায় ওয়ান অ্যানাদারকে ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি রাইটিং এ লিখবেন,
আপনি লিখতে চাচ্ছেন রাইটিং এ, আপনি লিখে ফেললেন যে কি হচ্ছে, দে কনগ্রাচুলেটেড ইচ আদার, আপনি লিখে ফেললেন, এটি কিন্তু ভুল হবে না, কারণ মডার্ন গ্রামার এগুলোকে ইউজ করে প্রচুর রেফারেন্স আছে, আমি দেখাতে পারবো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে বলুন, তাহলে আমরা মনে হয় শেষ করে দিতে পারবো। আমরা মোটামুটি আমাদের ক্লাসটি পুরোপুরি শেষ করে ফেলেছি। এরপরে ক্লাসটি শনিবারে হওয়ার কথা, যদি কোনো কারণে শনিবার একটি সমস্যা হবে না আশা করি, তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে একটু কনসিডার করবেন। যদি কেউ ক্লাস করতে ভিডিও দেখে নিতে পারবেন, ভিডিও গ্রুপে থাকবে, দেখে নেবেন। আর যদি তারপরও কারো কোনো সমস্যা হয় তাহলে আমি রিপিট করব ক্লাস, কোনো সমস্যা নেই। জাস্ট ওই যেহেতু ব্যাংকার এবং আমাদের সামনে ডিসেম্বর আসছে, করোনার কারণে ব্যাংকিং সেক্টরটি মোটামুটি হচ্ছে সমস্যাগ্রস্ত, তাই আমাদেরকে একটু মাঝে মধ্যে বেশি সময় দেয়া লাগে বা সময় দেয়া লাগবে। তো এর জন্য একটু শিডিউল একটু এদিক সেদিক হতে পারে, প্লিজ কনসিডার ইট। এর বাইরে আমি দেখবো, বিষয়গুলো অবশ্যই কনসিডার করব। তাহলে আজকের মতো আমরা রেখে দিই। আর আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো সমস্যা থাকে তাহলে বলবেন, জানাবেন, যে কোনো ধরনের সমস্যা শেয়ার করবেন, আমরা ইনশাআল্লাহ সেগুলোর সমাধান করব। আর আমাদের ক্লাসগুলো সম্পর্কে ফিডব্যাক দেবেন, অবশ্যই ফিডব্যাক দেবেন, কারণ ফিডব্যাক দিলে হচ্ছে আমাদের ইমপ্রুভ করার জায়গা থাকে। কোনো জায়গাটি বুঝতে পারছেন না, ধরুন ক্লাসটি আমি ক্লিয়ার হলো না, ভালো করে বুঝাইনি, স্কিপ করে গিয়েছি, গ্যাপ করেছি, কোনো সমস্যা হয়েছে, এগুলো যদি বলেন তাহলে সেগুলোতে আমরা ইমপ্রুভ করব, কাজ করব সেগুলো নিয়ে। তো এই সুযোগটি দেবেন আমাদেরকে, অবশ্যই মতামত দেবেন। যদি কোনো ইনফরমেশন ভালোভাবে প্রেজেন্ট করা হয় তাহলে বলবেন, তাহলে সেই স্টাইলটি আমরা ফলো করব। সবগুলো ক্লাসের ব্যাপারে অবশ্যই ফিডব্যাক দেবেন। আর ভালো থাকুন সবাই, আজকে আমরা এখানেই রেখে দেই, দেখা হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আর ডিটারমিনারের যে অংশটি বাকি রয়ে গিয়েছে সেটি নিয়ে সুন্দর করে আমরা আলোচনা করব 2-1 দিনের মধ্যেই। এবং রাইটিং নিয়েও, কিন্তু রাইটিং এ অনেক কিছু জানতে হয়, রাইটিং একটি আর্ট, এটি চমৎকার একটি আর্ট। এটি আমরা ভালো করে কিছু টেকনিক সহ আমি শিখিয়ে দেব, নিজেরা প্র্যাকটিস করবেন, প্রতিদিনই লিখবেন। আমরা ক্লাস শেষ হয়ে গিয়েছে, যারা যাওয়ার যেতে পারেন। আমরা রাইটিং নিয়ে ছোট্ট করে হচ্ছে আমি 2-1 মিনিট বলছি, যে এটি নিয়ে প্রতিদিনই লিখবেন, প্রতিদিন লিখতে হবে। পারলে চেক করাবেন, না পারলে নিজে নিজেকে চেক করবেন, সমস্যা কোন জায়গাতে আছে সেটি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার রাইটিং ইমপ্রুভ হবে। রাইটিং ইমপ্রুভ করতে হলে আগেই বলেছি আমি, যে প্রথম ক্লাসে একদম শুরুতে যে ক্লাসটি নিয়েছিলাম, একটি জিনিস দরকার, সেটি হচ্ছে প্রচুর পড়তে হবে। আপনার ইচ্ছা মতো পড়ুন, যা ভালো লাগে তাই পড়ুন, যে টাইপের জিনিস পড়তে ইচ্ছা করে সেই টাইপের জিনিস পড়ুন। গল্প হলে গল্প, উপন্যাস হলে উপন্যাস, নাটক হলে নাটক, ফিচার হলে ফিচার, নিউজ পেপার হলে নিউজ পেপার, যা ভালো লাগে তা পড়ুন। আশা করি রাইটিং এর ইমপ্রুভ হবে, স্পিকিং এর ইমপ্রুভ হবে, লিসনিং এর ইমপ্রুভ হবে, রিডিং এর ইমপ্রুভ হবে, ভোকাবুলারি ইমপ্রুভ হবে, গ্রামারের ইমপ্রুভ হবে, প্রেপোজিশনের ইমপ্রুভ হবে, ফ্রেজেস এন্ড ইডিয়মস এর ইমপ্রুভ হবে, ফ্রেজের ইউজ গুলো ইমপ্রুভ হবে, রিডিং এর সাথে অনেক কিছু ইমপ্রুভ হবে। থ্যাংক ইউ অল।